যা হওয়ার কাল হয়েছিল। এখন আমি ঠিক আছি, তাই আমি রান্নাঘরে। আশা করি এখানে অন্তত আমাকে আমার মনের মতো কাজ করতে দেয়া হবে। অজিহার এমন কথায় রাসেল বুঝে যায় অজিহার অভিমান এখনো ভাঙেনি। তাই তার সাথে কথা বলার কলা গাছের সাথে কথা বলা একই জিনিস হবে। তাই রাসেল আর কথা না বাড়িয়ে সোফায় বসে ফোন স্ক্রল করতে থাকে। এরই মধ্যে জেনিও ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে আসে। এসে মুখে হাসি টেনে রাসেল এবং অজিহার উদ্দেশ্যে বলে, গুড মর্নিং। রাসেল হেসে প্রতি উত্তর দেয় আর অজিহাও মানবতা রক্ষার্থে হেসে উত্তর দেয়। অজিহা হেসে উত্তর দিলেও জেনি বুঝতে পারে ভিতরের গভীরতা। তাই জেনি আর কথা না বাড়িয়ে নিজেও বসে পড়ে সোফায়। কিছুক্ষণ পর অজিহা টেবিলে খাবার সাজিয়ে সবাইকে ডাক দেয়। সবাই এসে যার যার মতো খেতে থাকে। জেনি আর রাসেল টুকিটাকি কিছু কথা বলতে থাকে, অথচ অজিহার টেনশনে গলা দিয়ে খাবার নামছে না। কেমন যেন হাঁসফাঁস করছে দেখে জেনি অজিহার হাতের উপর হাত রেখে চোখের ইশারায় অজিহাকে রিল্যাক্স হতে বলে। অজিহাও স্বভাব সুলভ হেসে নিজেকে যথাসম্ভব স্বাভাবিক করার চেষ্টা করে খাবার খেতে থাকে। খাবার শেষ হওয়ার পর কিছু সময় পর রাসেল কাপড় পাল্টাতে পাল্টাতে বলে, আমি একটু বাইরে যাচ্ছি, আজকে দুপুর হতে পারে। অজিহা পাল্টা কোনো প্রশ্ন করে না, চুপ করে নিজের কাজে মগ্ন থাকে। এতে রাসেল বেশ খানিকটা অবাক হয় যে অজিহা রাসেলের বাইরে যাওয়ার কথা শুনলে হাজারটা প্রশ্ন করত। কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, কখন ফিরবেন, দেরি হবে নাকি, তাড়াতাড়ি ফিরবেন, ইত্যাদি ইত্যাদি। অথচ আজ প্রশ্ন করা তো দূর, মুখ তুলে তাকে দেখারও প্রয়োজন মনে করছে না। রাসেলের মনে মনে বলে, তাহলে অজিয়ার মনে এতটা অভিমান ঘৃণা জমেছে, যার নিচে আমাদের ভালোবাসাও চাপা পড়ে যাচ্ছে। কথাগুলো ভেবে রাসেল একটা দীর্ঘশ্বাস ফেলে চলে যায়। আর অজিহার চোখ থেকে দুফোঁটা পানি টুপ করে পড়ে ভিজিয়ে দেয় অজিহার গাল। জেনি অজিহার রুমের দিকে আসছিল, তখনই জেনির চোখে পড়ল রাসেল বাইরে যাচ্ছে। জেনি অজিহার রুমে এসে বলে, কি ব্যাপার অজিহা, এই সময় রাসেল যাচ্ছে কোথায়? অজিহা চোখের পানি লুকাবার ব্যর্থ চেষ্টা করে বলে, বাইরে যাচ্ছে, আসতে দুপুর হতে পারে। বলেই আগের মতো মাথা নিচু করে কাজ করতে থাকে। জেনি ভাবল এটাই সঠিক সময় অজিহাকে সবটা বোঝানোর। জেনি এগিয়ে এসে অজিহার কাঁধে হাত রেখে বলে, কাম ডাউন অজিহা, কি হচ্ছে কি এগুলো? তুমি যতই চেষ্টা করো লুকানোর, আমার চোখ তুমি এড়াতে পারবে না। শুধু এই চোখের পানি ফেলছো কেন বোকামে? অজিহা কি বলবে ভেবে পাচ্ছে না। জেনি এবার অজিহাকে খাটে বসিয়ে নিজেও খাটে বসে, তারপর অজিহার মুখটা তুলে নিজের দিকে ঘুরিয়ে বলে, অজিহা, কাল আমি তোমাকে বলেছিলাম আমি তোমাকে কিছু কথা বলতে চাই, যা তোমার শোনা খুব জরুরি। এখন আমি সেটাই বলছি, মন দিয়ে শোনো। অজিহা এবার উৎসুক দৃষ্টি নিয়ে জেনির দিকে তাকায়, কিন্তু তার মনের ভিতরে উথাল পাতাল শুরু হয়ে গেছে। সে কাল থেকেই তো এই অপেক্ষাতেই ছিল, কিন্তু এখন কেন যেন মনে হচ্ছে না শোনাই ভালো। যদি জেনি এমন কিছু বলে ফেলে যা তার সহ্য হবে না, তাহলে কি হবে? সব ভাবনাকে মনের মধ্যে চেপে অজিহা জেনির দিকে তাকিয়ে থাকে। জেনি এবার বলতে শুরু করে, দেখো অজিহা, তুমি বলো আর না বলো, তোমাদের সমস্যাটা আমি বুঝতে পেরেছি। কি নিয়ে তোমাদের মধ্যে মন কষাকষি চলছে সেটাও আমি ভালোই বুঝতে পারছি। তোমাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করছে, এই বিষয় নিয়ে তোমাদের নীরব ঝগড়া। আর তুমি নিজে থেকেও স্বীকার করবে না, আর আমি বললেও মানবে না, আমি জানি। কিন্তু তৃতীয় ব্যক্তি যে আমি, সেটা আমি ভালোই বুঝতে পেরেছি। হয়তো দুর্ঘটনার ঘটার পর রাসেল আমাকে একটু বেশি সময় দিয়েছে বিধায় তুমি এমনটা ভেবে ফেলেছো। হয়তো আমারও ভুল ছিল, কিন্তু মূল কথা হলো তোমাদের ঝগড়া করে নয়, বরং একে অপরের সাথে শান্তিতে কথা বলে বিষয়টা সমাধান করতে হবে। দেখো, আমাকে নিয়ে যদি তোমাদের সমস্যা হয় তাহলে আমি না হয় চলে যাচ্ছি, তাতে আমার কোনো রকম লাগবে না। কিন্তু তোমরা যদি এরকম একে অপরের সাথে ঝগড়া করে নিজেদের দূরত্ব বাড়িয়ে ফেলো, তাহলে সেখানে অন্য কোনো তৃতীয় ব্যক্তির ঢুকে পড়া বেশি একটা কঠিন হবে না। আসলে কি জানো অজিহা, স্বামী স্ত্রীর সম্পর্কের পূর্ণতা পায় তখন যখন তাদের কোল আলো করে এক সন্তান আসে। আচ্ছা, তোমার যদি এতই ইনসিকিউরিটি ফিল হয় তাহলে তুমি আমার কথা শোনো, তোমাদের ঝগড়া মেটাও, একে অপরের কাছাকাছি আসো, আর যত দ্রুত সম্ভব জুনিয়র রাসেল বা জুনিয়র অজিহাকে নিয়ে এসো। অজিয়া এত সময় জেনির কথা মন দিয়ে শুনছিল। জেনি শেষ কথাটা শুনে অজিয়া আর হাসি চাপিয়ে রাখতে পারে না, পাশাপাশি লজ্জায় লাল হয়ে যায়। অজিয়া কেমন লজ্জায় লাল হতে দেখে জেনি মনে মনে ভাবে, যাক, তাহলে আমার প্রতি কাজ করেছে, অজিহা স্বাভাবিক হয়েছে এবং আমার কথার আচরও অজিহার উপর পড়েছে। এবার শুধু পরবর্তী কাজ এবং তার ফলাফল দেখার পালা। তারপর বলে ওঠে, তাহলে তুমি লজ্জায় লাল হয়ে যাও, আর যা করার আজকেই করো, কিন্তু আমি যেন কাল পরশুর মধ্যে গুড নিউজ পেয়ে যাই। ব্যাস এইটুকুই বাকি ছিল। অজিয়া এবার আর নিজেকে সামলাতে পারে না, দৌড়ে চলে যায় ব্যালকনিতে। আর জেনির কথাগুলো মনে করে অজিয়ার লজ্জায় মরিমরি অবস্থা হয়ে যায়।
জেনি একটু হেসে নিজের রুমে চলে যায় আর অজিয়া ব্যালকনিতে বসে সবটা ভাবতে থাকে। রাসেল বাসায় ফিরেছে অনেকক্ষণ হয়েছে। এত সময় সে একবারও অজিহার সাথে কথা বলেনি, আর অজিয়াও এখনো মুখে রা অব্দি কাটেনি। তবে অজিয়াকে একটু অন্যরকম লাগছে। রাসেল যাওয়ার আগে দেখে গিয়েছিল অজিয়া একদম শান্ত। ঝড়ের আগে পরিবেশ যেমন গুমট এবং শান্ত থাকে ঠিক তেমনটাই শান্ত, কিন্তু এখন দেখে তো মনে হচ্ছে না। এমন মনে হচ্ছে অজিহার মনের ভিতরে কিছু একটা চলছে, যেটা নিয়ে অজিহা বেশ ছটফট করছে। রাসেল একটু অবাক হলো। এইটুকু সময়ে অজিহার কি এমন হলো যে পুরো মুডটাই পাল্টে গেছে। রাসেল আর বেশি কিছু না ভেবে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে নেয়। এখন সময়টা বিকাল, তাই রাসেল ভাবলো একটু ছাদে গিয়ে বসবে। যেই ভাবা সেই কাজ। ফোনটা হাতে নিয়ে সোজা কিচেনে যায়। সেখান থেকে 1 কাপ কফি বানিয়ে নিয়ে ছাদে চলে যায়। ছাদের একপাশে 2-3টা বেঞ্চের ব্যবস্থা আছে, যাতে ছাদে অনেক মানুষ আসলে বসে বসে গল্প করতে পারে এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারে। অজিয়া এতক্ষণ সবটাই পর্যবেক্ষণ করেছে, কিন্তু মুখে কিছু বলেনি। ওপাশে জেনিও দেখেছে বিষয়টা, তাই জেনি ভাবলো রাসেলের সাথে একটু কথা বলা দরকার। অজিহা তো এখনো অনেকটাই বাচ্চাদের মতো, সে না হয় ভুল করতেই পারে, তাই বলে রাসেল এমন বুঝদার ব্যক্তি হয়ে কি করে এমনটা করছে। তাই রাসেলের সাথে কথা বলার জন্য জেনিও ছাদে চলে যায়, কিন্তু অজিহা তা দেখতে পায় না। রাসেল বেঞ্চে বসে একমনে তাকিয়ে আছে ব্যস্ত শহরটার দিকে। মাঝে মাঝে ধোয়া ওরা কফির মগটায় চুমুক দিচ্ছে। এরই মাঝে হঠাৎ করে একজন নারী কণ্ঠের গলা ছেড়ে নেওয়ার আওয়াজ শুনে পিছনে তাকিয়ে দেখে জেনি হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে পিছনে দাঁড়িয়ে আছে। রাসেলও জেনিকে দেখে স্বভাব সুলভ হেসে বলে, ও ম্যাম, আপনি এখানে কোন দরকার? জেনি এবার একটু এগিয়ে এসে বলে, কেন, দরকার ছাড়া আসা যায় না নাকি? আর আপনি তো দেখছি বেশ স্বার্থপর মশাই। রাসেল জেনির কথা বুঝতে না পেরে বলে, মানে এই যে আপনি একা একা বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন, অথচ আমাকে একবারও ডাকলেন না, অথচ জিজ্ঞেস করছেন কোনো দরকারে এসেছি কিনা। রাসেল এবার হেসে বলে, ও এই ব্যাপার, আসুন না, বসুন এখানে। রাসেলের প্রস্তাবে জেনি হাসি মুখে রাসেলের পাশে গিয়ে বসে। জেনি কথাগুলো কি করে বলবে বুঝতে না পেরে কেমন হাঁসফাঁস করতে থাকে। জেনি যে কিছু একটা বলবে তা বুঝতে পেরে রাসেল বাইরের দিকে দৃষ্টি রেখে বলে, বেশি না ভেবে বলে ফেলেন যা বলবেন। জেনি বুঝতে পারে এবার বলেই ফেলা উচিত। জেনি লম্বা একটা শ্বাস নিয়ে বলতে শুরু করে, হোয়াট ইজ দিস মিস্টার খান? অজিহার বিষয়টা না হয় বুঝলাম, ও এখনো অনেকটাই ছোট, আবেগে ভরপুর বয়সটা। ও এখন মস্তিষ্ক দিয়ে নয় বরং মন দিয়ে ভাবে। এই সময় কোনটা সঠিক কোনটা বেঠিক সবটা বুঝে ওঠার বয়স এখনো অজিহার হয়নি। কিন্তু আপনি আপনি তো একজন বুদ্ধিমান পুরুষ আমার জানা মতে, কিন্তু দেখছি আমি ভুল জানি। আপনি যদি আসলে একজন বুদ্ধিমান পুরুষ হতেন তাহলে এমন আচরণ করতেন না। রাসেল একটু মুখ গম্ভীর করে বলে, মানে আপনি কি নিয়ে কথা বলছেন? ডোন্ট বি সিলি মিস্টার খান, আপনি ভালো করেই জানেন আমি কি নিয়ে কথা বলছি। অজিহা একদিক থেকে ভুল নয়। কোনো নারী তার স্বামীকে অন্য নারীর সাথে শেয়ার তো দূরের কথা, অন্য কারোর সাথে কথা বলাও সহ্য করতে পারে না। হয়তো অজিহার জায়গায় আমি থাকলে আমিও এটাই করতাম। রাসেল জেনির সব কথা শুনে বলে, না ম্যাম, আমি এমনটা করতে পারবো না। আপনি ঠান্ডা মাথায় বিষয়টা ভাববেন, তারপর কোনো সিদ্ধান্তে পৌঁছে দিতেন। কিন্তু অজিয়া তা না করে ভুলের পর ভুল করেই যাচ্ছে। আমি এমনটা করতাম না হয়তো, কারণ আমি আবেগের বয়সটা পেরিয়ে এসেছি। আমি সবটা বুঝি, কিন্তু অজিহা তো এখনো সেই বয়সেই আটকে আছে, তাই তো এমনটা করছে। ও যখন আমার বয়সে পৌঁছাবে তখন ও এমনটা করবে না। আর তাছাড়া ও আগে কখনো এমন ধরনের সিচুয়েশনে পড়েনি, তাই এমন ভাবে রিয়াক্ট করছে। কয়েকবার এমন সিচুয়েশনের মধ্যে পড়লে ও বিষয়টা বুঝতে পারতো। রাসেল কিছু বলতে যাবে তখনই জেনি তাকে থামিয়ে দিয়ে বলে, অনেক হয়েছে, আর নয়। এই বিষয়ে আমরা আর কোনো কথা বলবো না। আপনি আজকেই সবটা ঠিক করে নেবেন, আমাকে প্রমিস করুন। কথাটা বলে জেনি রাসেলের দিকে হাতটা বাড়িয়ে দেয়। রাসেল কিছুক্ষণ ভেবে জেনির হাতের উপর হাত রাখে। জেনি অজিহাকে সকালে কি বলেছিল সে সবটা রাসেলকে খুলে বলে। সবটা শুনে রাসেল হাসতে হাসতে শেষ। রাসেল বলে, এখানে তাহলে আমার কি করার আছে? আমি যা বলেছিলাম আপনিও তাই বলবেন। আমি নিশ্চিত সে লজ্জায় লাল হয়ে যাবে। তখনই অজিহার লাল গাল দুটো এভাবে টেনে বলবেন, ওরে আমার বাবুটা, ভালোবাসার কথা শুনে লজ্জায় দেখছি লাল হয়ে যাচ্ছে। বলেই জেনি হেসে দেয়, আর রাসেলও জেনির সাথে উচ্চস্বরে হেসে দেয়। অজিহা রাসেলকে ছাদে যেতে দেখে অনেকক্ষণ ভেবে সিদ্ধান্ত নিল সে আজ রাসেলের সাথে কথা বলে সবটা ঠিক করে নিবে। তাই সে আস্তে আস্তে ছাদের দিকে যেতে থাকে। ও যতই এগোচ্ছে আর ততই একজন পুরুষ এবং একজন মহিলার হাসির আওয়াজের শব্দ পেতে থাকে।
ছাদের চিলেকোঠা পেরিয়ে ছাদে প্রবেশ করতে যাবে, ঠিক তখনই অজিহা দেখে জেনি রাসেলের দিকে ফিরে বসে রাসেলের গাল টেনে দিয়ে কথাগুলো বলছে। অজিহা জেনির আগের কথাগুলো শুনতে পায়নি। দুর্ভাগ্যবশত শেষের কথাগুলো শুনে ভেবে নেয় রাসেল আর জেনির বিষয়ে সে যা ভেবেছিল সবটাই সত্যি। এমনটা ভেবে অজিহা সেখানে দাঁড়িয়ে থাকতে না পেরে এক দৌড়ে নিচে নেমে আসে। দৌড়ে নিচে নামার সময় অজিহা বেশ কয়েকবার হোঁচট খেয়ে পড়ে যেতে নিয়ে গিয়েও নিজেকে সামলে নেয়। সোজা নিজের ওয়াশরুমে চলে যায়। তারপর শাওয়ার ছেড়ে দিয়ে চিৎকার করে কান্নার চেষ্টা করে, কিন্তু আজ কান্নারাও তার সঙ্গ দেয় না। যেন গলা থেকে স্বর বেরিয়ে আসতে বাধা পাচ্ছে, আটকে যাচ্ছে গলা, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কেমন যেন পাগল পাগল ভাব। জেনি আর রাসেল অনেক সময় ধরে ছাদে বসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। এরপর মাগরিবের আজান দিলে দুজনেই নিচে নেমে আসে। জেনি সোজা নিজের রুমে চলে যায়। রাসেল নিজের রুমে গিয়ে এদিক ওদিক তাকিয়ে অজিহাকে খুঁজতে থাকে। সারা বাড়ি খুঁজে কোথাও পায় না অজিহাকে। অজিহাকে খুঁজে না পেয়ে রাসেলের মাথায় চিন্তারা বাসা বাঁধতে যাবে, ঠিক তখনই রাসেলের কানে পানি পড়ার শব্দ আসে। রাসেল ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে স্পষ্ট শুনতে পায় ভেতর থেকে আওয়াজ আসছে। তার মানে অজিহা ভেতরে আছে ভেবে রাসেল একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। আবার প্রশ্ন জাগে মনে হয়, এই সময় অজিহা শাওয়ার কেন নিচ্ছে? ও ঠিক আছে তো? আরও বেশ কিছু সময় পর অজিহা বের হয় ওয়াশরুম থেকে। কোনো রকমের টাওয়েল গায়ে জড়িয়ে বেরিয়ে সোজা আলমারির কাছে গিয়ে নিজের একটা টপস আর লেগিংস বের করে নিয়ে আবারও ওয়াশরুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। রাসেলের কাছে অজিহার এমন আচরণ বেশ অদ্ভুত লাগে। অজিহাকে দেখতেও কেমন যেন বিধ্বস্ত লাগছিল। চোখের দৃষ্টি নীরব এবং শান্ত, কেমন একটা অনুভূতিহীন পাথর। পরবর্তীতে আবার ভাবে অজিহার তো শরীর খারাপ, তাই হয়তো এমন লাগছে। কিছুক্ষণ পর দরজা খোলার আওয়াজে রাসেলের ধ্যান ভাঙে। রাসেল তাকিয়ে দেখে অজিহা ড্রেস পাল্টে বেরিয়ে এসেছে। এতক্ষণে রাসেলের চোখে পড়ে অজিহার চোখ লাল হয়ে কেমন একটা রক্তবর্ণ ধারণ করেছে। এটা দেখে রাসেল একটু ঘাবড়ে যায়, সাথে সাথে আবারও প্রশ্ন মাথায় আসে, অজিহার তো শরীর খারাপ, তাহলে অবেলায় শাওয়ার নিল কেন? কথাটা ভেবে রাসেল অজিহাকে উদ্দেশ্য করে বলে, অজিহা তোমার না শরীর খারাপ? আজই তো সেই ভয়ানক জ্বর থেকে উঠেছ, আবার এখনও অবলায় শাওয়ার নিচ্ছ? তোমার কি আবার জ্বরে ভোগার ইচ্ছা করছে নাকি? অজিহাকে চুপ থাকতে দেখে রাসেল একটানে অজিহাকে কাছে টেনে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে চোয়াল শক্ত করে বলে, অনেক হয়েছে নির্মতা পালন, এবার তোমাকে আমার জবাব দিতে হবে। এমনটা কেন করছো? কি হয়েছে তোমার? যদি আবার কিছু হয়, তোমার যদি আবার জ্বর আসে, তাহলে কি হবে ভেবে দেখছো? অজিহা এবার নীরবতা ভেঙে বলে, আপনি আসলে আমার অনেক কেয়ার করেন, তাই না? রাসেলের কাছে অজিহার বলা কথাটা কেমন তাচ্ছিল্য মাখা মনে হলো। তাই রাসেল জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, মানে? অজিহা আর কিছু বলতে পারল না। রাসেলের চোখে চোখ রেখে একটা তাচ্ছিল্য মাখা শুকনো হাসি দিয়ে রাসেলের বুকে লুটিয়ে পড়ে। রাসেল অজিহাকে পাজা কোলে করে নিয়ে শুইয়ে দিতেই বুঝতে পারে অজিহার গায়ে আবারও জ্বর এসেছে। রাসেল ভাবে, এই তো সবটা ঠিক ছিল, তাহলে হঠাৎ করে আবার এমন করে জ্বর আসার কারণটা কি? তারপরে রাসেলের চোখে পড়ে অজিহার চুল ভেজা। তার মানে অজিহা শাওয়ার নিয়েছে, কিন্তু এই অবেলায় তো অজিহার শাওয়ার নেওয়ার কথা না। তাহলে কিছুক্ষণ চুপ থেকে রাসেলের মাথা খেলে যায় আর ওর চোখ বিস্ময়ে বড় বড় হয়ে যায়। রাসেল বুঝতে পারে অজিহার এমন করার কারণ। সে হয়তো রাসেল আর জেনির মধ্যকার কথোপকথন শুনে ফেলেছে, তাই এমনটা করেছে। কিন্তু যদি সবটা শুনে থাকে তাহলে তোর বোঝার কথা বিষয়টা। তার মানে সবটা নয়, বরং কিছু একটা শুনে সবটা ভুল ভেবে নিয়েছে, যার ফল এখন দেখা যাচ্ছে। রাসেল আর কিছু না বলে হতাশ হয়ে মাথা নেড়ে অজিহার গায়ে মোটা কম্বল জড়িয়ে দিয়ে বেরিয়ে আসে। তারপর ভাবে জেনিকে কি সবটা বলবে। আবার পর মুহূর্তে ভাবে জেনিকে খামাখা এসব উটকো ঝামেলা জড়িয়ে লাভ নেই, তার চেয়ে বরং সে নিজেই এটা শেষ দেখবে। অজিহার আবারও জ্বর এসেছে, সেটা শুনেছে জেনি, একবার গিয়ে দেখেও এসেছে। তখনও অজিহার জ্ঞান ফেরেনি। তাই রাসেল আর জেনি বেশি রাত না করে রাতের খাবার খেয়ে যার যার রুমে চলে যায়। রাসেল সবটা ঠিক করে নিয়ে অজিহার পাশে গিয়ে শুয়ে পড়ে আর ভাবতে থাকে তাদের প্রথম কাজ জীবনের গল্পগুলো। কতই না সুমধুর ছিল তাদের সেই দাম্পত্য জীবন। কিছু ভালো লাগা, কিছু ভালোবাসা, কিছু আবেগ, কিছু অনুভূতি, কিছু রাগ, কিছু অভিমান, সব মিলিয়ে এক ধরনের দুষ্টু মিষ্টি ভালোবাসা। আর এখন সবটাই সন্দেহের ধোঁয়ায় আচ্ছাদিত। অশান্তির বেড়াজালে আটকা পড়ে গেছে তাদের জীবন। আগের মতো আর সেই উৎফুল্লতা নেই তাদের জীবনে। এসব ভাবতে ভাবতে সময় যে কখন সন্ধ্যা রাতের চৌকাঠ পেরিয়ে মধ্যরাতের দোরগোড়ায় পৌঁছে গেছে রাসেল তা খেয়াল করেনি। এমন সময় হঠাৎ কারো বিড়বিড় করার শব্দে রাসেলের ঘোর কাটে। ডিম লাইটের হালকা আলোতে পাশে তাকিয়ে দেখে অজিহা চোখ বুজে বিড়বিড় করছে। তার মানে অজিহার জ্ঞান ফিরছে এখন। তাই রাসেল তেমন কিছু না বলে ওর দিকে তাকিয়ে থাকে। অজিহা বেশ কিছু সময় ধরে বিড়বিড় করেই যাচ্ছে, কিন্তু তা অস্পষ্ট। কি বলছে তা বোঝার জন্য রাসেল অজিহার মুখের কাছে নিজের কান এনে শুনতে পায়। এমনটা কেন করলেন? আপনি জানেন না আপনি এমনটা করলে আমার ভেতরটা ক্ষত বিক্ষত হয়? আমি সহ্য করতে পারবো না, প্লিজ করবেন না এমনটা। ব্যাস এইটুকু কথাই অস্পষ্টভাবে বারবার আওড়াচ্ছে অজিহা।
রাসেল বুঝতে পারে অজিহার জ্ঞান পুরোপুরিভাবে আসেনি, সে এখনো একটা ঘোরের মধ্যে আছে। তাই অজিহাকে জাগানোর উদ্দেশ্যে রাসেল অজিহার গালে হাত দিতেই চমকে যায়। এ কি, অজিহার গা তো পুড়ে যাচ্ছে। রাসেল পড়ে যায় মহাবিপদে, কি করবে বুঝতে পারে না। তারপর তাড়াতাড়ি করে গিয়ে এক বাটি পানি আর রুমাল নিয়ে এসে অজিহার মাথায় জলপট্টি দিতে থাকে। প্রায় 20 মিনিট পর অজিহার গায়ের তাপমাত্রা একটু স্বাভাবিক হলেও বাদশাদে আরেক জ্বালা। অজিহা শীতের চোটে কাঁপছে, আবার বেশ কিছুক্ষণ পর পর গায়ে কাঁপুনিও দিচ্ছে। রাসেল রুমে থাকা সকল ব্ল্যাঙ্কেট কম্বল অজিহার গায়ে জড়িয়ে দেয়, তাতেও কাজ হয় না। রাসেল কোথাও একটা শুনেছিল মানুষের গায়ের তাপমাত্রায় নাকি সব থেকে কার্যকরী। তাই রাসেল বাধ্য হয়ে নিজের শার্টটা খুলে খালি গায়ে কম্বলের ভেতরে গিয়ে অজিহাকে নিজের সাথে মিশিয়ে নেয়। অজিহাও যেন ছোট বাচ্চার মতো রাসেলের বুকে নিজেকে গুটিয়ে নেয়। এই প্রচণ্ড গরমে এতগুলো ব্ল্যাঙ্কেট কম্বলের নিচে থেকে রাসেলের গায়ের তাপমাত্রা যেন বেড়ে যাচ্ছে, অথচ অজিহার কোনো হেলদোল নেই। রাসেলের গায়ের উষ্ণতা অজিহার বেশ কাজে দিচ্ছে। ইতিমধ্যে অজিহার গায়ের কাঁপুনিও কমে গেছে। অজিহার রাসেলের লোমশ বুকে মুখ গুজে শান্তিতে ঘুমাচ্ছে। অজিহার উষ্ণ নিঃশ্বাস রাসেলের বুকে আছড়ে পড়ছে, আর তাতে যেন রাসেলের মধ্যে কেমন একটা অনুভূতি সৃষ্টি করছে। নিজেকে খুব কষ্ট করে সামলে রেখেছে রাসেল। আজ কতদিন পর অজিহা এভাবে তার বুকে মুখ গুজে ঘুমাচ্ছে, এটা নষ্ট করতে পারবে না রাসেল। কিন্তু এদিকে নিজের ভিতরের অনুভূতিগুলোকে সামলে রাখাও মহা মুশকিল হয়ে পড়ছে। কিছুক্ষণ পর অজিহার বেশ ভালোভাবেই জ্ঞান ফিরে। সে তার অবস্থান বুঝতে না পেরে পিটপিট করে তাকায় সামনের দিকে। তাকিয়ে দেখে রাসেল তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে। অন্যদিন হলে হয়তো অজিহা লজ্জায় নিজেকে গুটিয়ে নিত বা সরিয়ে নিত, কিন্তু আজ আর তা হলো না। অজিহার মন সায় দিল না রাসেলের বুক থেকে নিজেকে সরিয়ে নিতে। ভাবলো রাসেলকে সরিয়ে দিলে হয়তো রাসেল তার থেকে দূরে কোথাও হারিয়ে যাবে। তাই সে এক দৃষ্টিতে রাসেলের মুখের দিকে তাকিয়ে রইল। অজিহার যে জ্ঞান ফিরেছে তা এত সময় খেয়াল করেনি রাসেল। হঠাৎ তাকিয়ে দেখে অজিহা এক নজরে তার দিকে তাকিয়ে আছে। রাসেল মুচকি এসে জিজ্ঞাসা করে, এখন কেমন লাগছে? অজিহা কোনো উত্তর না করে ফ্যাল করে তাকিয়ে থাকে। রাসেল আবারও একই প্রশ্ন জিজ্ঞাসা করে, কিন্তু এইরকম একটা মুহূর্তে অজিহার কাছে রাসেলের করা প্রশ্ন যেন বিরক্তকর লাগতে থাকে। কেমন একটা ঘোর ঘোর লাগতে থাকে অজিহার কাছে। চোখটা যেন আবারও বন্ধ হয়ে আসতে চাইছে, তাও অজিহা জোর করে চোখ খুলে রেখেছে। রাসেল তৃতীয়বার একই প্রশ্ন করতেই অজিহা চটজলদি রাসেলের ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। রাসেল যেন হতবাক হয়ে যায়। তবে অজিহার করা এইটুকু কাজই ছিল রাসেলের ভিতরে জ্বলতে থাকা আগুনে ঘি ঢালার মতো। ব্যাস, রাসেলও যেন অনুমতি পেয়ে গেল। আর ওদিকে অজিহাও আজ উষ্ণতার কাতর ছিল। তাই একে অপরের সম্মতিতে আরও একবার রাসেল অজিহার খুব কাছাকাছি এসে রাত্রি যাপন করে। সবটাই হয় কেমন একটা ঘোরের মধ্যে। ভোরের আগে অজিহার জ্বরটা আবারও দেখা দেয়, আর দীর্ঘ সময় পেটে কিছু না পড়ার ফলে ক্লান্তিতে আবারও অজিহার চোখ লেগে আসে। রাসেল আর অজিহাকে না ডেকে নিজে ফ্রেশ হয়ে নেয়। তারপর আজান দিলে নামাজ আদায় করে এক কাপ কফি নিয়ে চলে যায় ছাদে। সূর্যের আলোকরশ্মি জানালা ফাঁক ভেদ করে এসে অজিহার মুখের উপর পড়েছে, আর তাতেই অজিহার আড়মোড়া ভাঙা শুরু হয়ে গেছে। অজিহা চোখ কষলে পিটপিট করে তাকিয়ে দেখে সকাল হয়ে গেছে। পাশে তাকিয়ে দেখে রাসেল নেই। অজিহার রাতের ঘটনার হালকা হালকা কিছু অংশ মনে পড়তে থাকে। অজিহা ভাবে সেটা হয়তো একটা সুন্দর স্বপ্ন ছিল। অজিহা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আই হোপ এই স্বপ্নটা সত্যি হতো। কথাগুলো বলে অজিহা আর কিছু না ভেবে বিছানা থেকে উঠে গুটি গুটি পায়ে ওয়াশরুমে গিয়ে আয়নায় তাকাতেই অজিহা যেন আসমান থেকে ধপাস করে মাটিতে পড়ল। নিজেকে কোনো রকমের সামলে নিয়ে আবারও চোখ কষলে নিয়ে দেখার চেষ্টা করলো এটা তার ভ্রম কিনা, কিন্তু তা এবারও একই জিনিস দেখছে অজিহা। অজিহার গলায় ঠোঁটে গলার থেকে 4 আঙ্গুল নিচে লাভ বাইটের চিহ্ন, তার চারিপাশটা জুড়ে লাল হয়ে আছে। অজিহা এটা দেখে বুঝতে পারলো তার আবছা আবছা যেটা মনে পড়ছে সেটা তার স্বপ্ন ছিল না, বরং বাস্তবে ঘটে যাওয়া চরম রোমান্টিক সত্য ছিল। অজিহা এটা দেখে হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারলো না, তাই নীরবতা পালন করে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিল। সূর্যটা ঠিকভাবে আলো দেওয়া শুরু করতেই রাসেল নিজের কফিটা শেষ করে নেয়। তারপর অজিহাকে সারপ্রাইজ করার একটা দারুণ আইডিয়া তার মাথায় আসে। তাই চট করে সে সময় নষ্ট না করে রুমে ফিরে এসে নিজের কাজে লেগে পড়ে। তারপর কিছু একটা ভেবে রুমের বাইরে বেরিয়ে কিচেনের দিকে তাকাতেই অজিহার চোখ যেন বিস্ময়ে চরক গাছ হয়ে গেল। ভাবতেই পারিনি ও এই সময় এমন একটা দৃশ্য দেখবে। রাসেল সকাল সকাল রান্না করছে। অজিহা কি স্বপ্ন দেখছে ভেবে নিজেই নিজেকে চিমটি কাটলো, সাথে সাথে মুখ থেকে আ শব্দ বের হয়ে আসলো। রাসেল অজিহার দিকে না তাকিয়ে কাজ করতে করতে বলল, স্বপ্ন নয়, আমি সত্যি এখানে আছি। রাসেলের কথায় অজিহা একটু অবাক হলো এবং লজ্জাও পেল সাথে। রাসেল কি করে না তাকিয়ে বুঝে ফেললো এখানে এসেছে। তাই রাসেলকে প্রশ্নটা করার আগে আবারও রাসেল কাজের দিকে দৃষ্টি রেখে বলল, এটাই বলতে তো আমি কি করে বুঝলাম তুমি এখানে? তাহলে উত্তর হলো খুবই সোজা, তোমার গায়ের ঘ্রাণ আমাকে জানান দেয় তোমার উপস্থিতি।
তুমি আশেপাশে থাকলে একটা অন্যরকম অনুভূতি হয় নিজের মধ্যে। কথাগুলো একদমই বলে রাসেল আবারও কাজ করতে লাগলো। অজিহা তো আজ অবাকে চরম পর্যায়ে পৌঁছে গেছে। এটা কি করে সম্ভব? অজিহা কিছু বলার আগে রাসেল তা বুঝে যাচ্ছে এবং তার উত্তরও দিচ্ছে। সবটা অজিহার মাথার উপর দিয়ে যায়, কিন্তু রাসেলের বলা শেষ কথাগুলো অজিহার ভেতরটাকে নাড়িয়ে দেয়। অজিহার কিছু না বলে সোজা গিয়ে টেবিলে বসে পড়ে। কিছুক্ষণ পরে জেনিও চলে আসে আর অজিহার সাথে গল্প করতে থাকে। কিছুক্ষণ পর রাসেল খাবার রেডি করে নিয়ে টেবিলে অজিহাদের সাথে বসে পড়ে। তারপর খাওয়া দাওয়া করতে করতে জেনির হঠাৎ চোখে পড়ে অজিহার দিকে। জেনি এত সময় খেয়াল করেনি, তবে এখন খেয়াল করে দেখে অজিহা সাত সকালে ঠোঁটে লিপস্টিক পরে বসে আছে। জেনি অজিহাকে প্রশ্ন করল, কি ব্যাপার অজিহা, এই সাত সকালে লিপস্টিক পরেছো কেন? কোথাও কি যাবে তুমি? অজিহা কি বলবে ভেবে না পেয়ে সাথে সাথেই বলে ওঠে, না না ম্যাম, কোথাও যাবে না। আসলে কাল রাতে ঘুমের ঘোরে কেমন করে যেন ঠোঁটে কামড় লেগে গেছিল। সকালে খেয়াল করলাম ঠোঁটের দাগ হয়ে আছে, তাই আর কি। কথাটা বলে যেন অজিহা বোকা বনে গেল। কি বলতে গিয়ে কি বলে ফেলল। আসলে অজিহা তো লাভ বাইটের দাগ লুকাতে এটা করেছে, কিন্তু জেনিকে আকামি করে বানিয়ে বলতে গিয়ে 80% সত্য বেরিয়ে এসেছে। অজিহা কথাগুলো বলার সময় রাসেল পানি খাচ্ছিল। অজিহার কথা শুনে রাসেল বিষম খেয়ে কাশতে শুরু করে। জেনি তো সবটা বুঝেও মিটিমিটি হাসছে মুখ চেপে। রাসেল একটু অসহায় দৃষ্টিতে অজিহার দিকে তাকায়। অজিহা বুঝতে পারে রাসেলের চোখের ভাষা, তাই সে নিজেকে কি করবে বুঝে উঠতে পারে না। লজ্জায় যেন অজিহার মাটি ফাঁকা করে যতটা নিচে পারা যায় চলে যেতে ইচ্ছা করছে, নয়তো আকাশের বুক চিরে উপরে উঠে যেতে ইচ্ছা করছে। কি বোকামিটাই না সে করে ফেলেছে। সে লজ্জায় কারো দিকে তাকাতেই পারছে না। এখন সে এখান থেকে সরে পড়তে পারলেই বাঁচে। অজিহার বসে থাকতে না পেরে বলল, আমার খাওয়া হয়ে গেছে, আমি উঠছি। অজিহার লজ্জাকে আরো একটু বাড়িয়ে দেওয়ার জন্য দুষ্টুমি করে বলল, বাহ জিয়া, তোমরা যে আমার কথা এমন অক্ষরে অক্ষরে পালন করবে তাও আবার এত তাড়াতাড়ি ভাবতেই পারিনি। ওয়েল ডান। আর অজিহা, গলাতেও একটু লিপস্টিক লাগিয়ে নিও, ভালোই লাগবে দেখতে। বলেই মুখ টিপে হাসতে লাগলো। রাসেলের তো লজ্জায় কান লাল হয়ে যাচ্ছে, অথচ অজিহা জেনির কথা বুঝতে পারে না। মুচকি এসে স্থান ত্যাগ করে নিজের রুমে চলে আসে। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে বলে, ম্যাম, গলায় কেন লিপস্টিক লাগাতে বল? হঠাৎ করে আয়নায় নিজের গলায় চোখ পড়তে অজিহা মনে হচ্ছে লজ্জায় ভিড়মি খেয়ে পড়ে যাবে এমন অবস্থা। গলায়ও বাইটের দাগ, তার মানে জেনি এগুলো দেখে নিয়েছে। কি লজ্জা, আজ আর রুম থেকে বের হয়ে যাবে না। ওদিকে রাসেল পড়েছে মহা ঝামেলায়, না পারছে সবটা সয়ে নিতে আর না পারছে উঠে যেতে। রাসেলের অবস্থা বেগতিক দেখে জেনি নিজের থেকেই বলে, আচ্ছা আমিও উঠি, আমারও খাওয়া শেষ। বলেই জেনি উঠে নিজের রুমে চলে যায়। রাসেল যেন হাঁপ ছেড়ে বাঁচে। তাড়াতাড়ি সবটা গুছিয়ে নিয়ে রুমে গিয়ে ধরাম করে দরজা বন্ধ করে দেয়। অজিহা টেবিলে বসেছিল, এত জোরে শব্দ শুনে কেঁপে উঠে সামনে তাকিয়ে দেখে রাসেল কিছুটা রেগে তার দিকে তাকিয়ে আছে। অজিহা জিজ্ঞাসা করে, কি হয়েছে? এমন করে তাকিয়ে আছেন কেন? রাসেল এগিয়ে এসে বলে, আবার জিজ্ঞেস করছো কি হয়েছে? তুমি জানো না কি হয়েছে? বাইরে ওটা কি বললে তুমি? তো কি আর করব, আপনিই বলুন। সবটাই তো আপনার দোষ। আপনার জন্য আমার এই অবস্থা। নার্ভাসনেসের কারণে কি বলবো বুঝতে না পেরে যা পেরেছি বলেছি। আমার জন্য মানে? আমি কি করছি? কি করেছেন দেখবেন? দাঁড়ান দেখাচ্ছি। অজিহা রাসেলকে কিছু বলার সুযোগ না দিয়ে রাসেলকে হ্যাচকা টান দিয়ে খাটের উপর ফেলে দেয়। তারপর রাসেলের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিয়ে সজোরে একটা কামড় দেয়। রাসেল আ করে শব্দ করে উঠে বলে, এটা কি করলে তুমি? দেখো রক্ত বের হচ্ছে। আমি এবার বাইরে কিভাবে মুখ দেখাবো? কি জবাব দিব? কেন এটা আগে মনে ছিল না যখন আপনি আমার বেহাল করেছিলেন? তার ওপর আবার এখানেই শেষ নয়, গলায়ও কি হাল করেছেন দেখেছেন? এবার দেখে আপনি কি করেন, আপনি কি জবাব দেন মানুষের কাছে? বলেই অজিহা হেসে দেয়। রাসেল অসহায় দৃষ্টিতে অজিহার দিকে তাকিয়ে থাকে। এমন সময় দরজায় কড়া নাড়ে। রাসেল নিজেকে সামলে দরজা খুলে দেখে জেনি দাঁড়িয়ে আছে। জেনি কিছু একটা বলতে যাবে, হঠাৎ করে চোখ পড়ে যায় রাসেলের ঠোঁটের দিকে। জেনি হাসি আটকানোর আপ্রাণ চেষ্টা করে রাসেলকে বলে, রাসেল সাহেব, আপনারও তো দেখছি লিপস্টিকের প্রয়োজন। আপনি তাহলে এখন লিপস্টিক লাগান, আমি পরে কথা বলবো আপনার সাথে। কথাগুলো বলে জেনি দ্রুত স্থান ত্যাগ করে। রাসেল অগ্নি দৃষ্টিতে অজিহার দিকে তাকিয়ে দেখে অজিহা হাসিতে লুটোপুটি খাচ্ছে বিছানার উপর। তা দেখে রাসেল আরও রেগে যায়। আবারও দরজা আটকে হাওয়ার বেগে গিয়ে অজিহার দুই হাত বিছানায় চেপে ধরে অজিহার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। ঘটনার আকস্মিকতায় অজিহার চোখ ছানা বড়া হয়ে যায়। কিছু সময় পর রাসেল অজিহাকে ছেড়ে বলে, যতবার তুমি লিপস্টিক পরবে ততবারে আমি এভাবে লিপস্টিক তুলে দেব। দেখি তুমি এবার কি করো।
কথাগুলো বলে একটা শয়তানি মার্কা হাসি দিয়ে ব্যালকনিতে চলে যায়। আর অজিয়া স্থির হয়ে খাটে বসে থাকে। কেটে গেছে 3 মাস। একদিন সকালে জেনি, অজিয়া, রাসেল বসে খাবার খাচ্ছে আর জেনি নিজের হাতে খাবার বানিয়েছে। জেনিও এখন পুরোপুরি সুস্থ, তাই অজিয়া এবং রাসেলকে আজ ছুটি দিয়ে নিজেই কোমর বেঁধে নেমে পড়েছে কিচেনে। নিজের পছন্দ মতো খাবার বানিয়ে সুন্দর করে টেবিলে পরিবেশন করে অজিয়া আর রাসেলকে ডাক দেয়। অজিয়া এবং রাসেল বাইরে বেরিয়ে তো অবাক, এক এলাহি কাণ্ড করেছে জেনি। অজিয়া আর রাসেলকে বসিয়ে দিয়ে জেনি খাবার সার্ভ করে দেয়, নিজেও বসে পড়ে। খাবার খাওয়ার মাঝপথে হঠাৎ অজিয়ার কেমন একটা হতে থাকে, কেমন গা গুলিয়ে আসে, বমি বমি পায়। অজিয়া দৌড়ে গিয়ে ওয়াশরুমে দরজা আটকে দেয়। অজিয়ার এমন কাজে জেনি এবং রাসেল চমকে যায়। তারাও দ্রুত খাবার ছেড়ে উঠে ওয়াশরুমের সামনে গিয়ে অজিয়াকে ডাকতে থাকে এবং কিছু সময় পর অজিয়া বের হয়ে আসে। জেনি এবং রাসেল চিন্তিত মুখে বলে, কি ব্যাপার হয়েছে? কি হয়েছিল হঠাৎ? তুমি ঠিক আছো তো? অজিয়া অনেকটা ক্লান্ত হয়ে পড়ে বাইরে বেরিয়ে এসে বলে, হ্যাঁ আমি ঠিক আছি, একটু বমি হলে আর কি। কথাগুলো বলে 2 কদম এগিয়ে যেতে না যেতেই অজিয়ার মাথার ভিতর চক্কর দিয়ে ওঠে। অজিয়া অজ্ঞান হয়ে পড়ে যেতে গেলে রাসেল দ্রুত ধরে ফেলে আর পাজাকুলা করে রুমে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। চিন্তিত মুখে বলে, কি হলো ম্যাম অজিয়ার? ও এমন হলো কেন হঠাৎ? জেনি রাসেলের কাঁধে হাত দিয়ে সান্ত্বনার স্বরে বলে, ডোন্ট ওয়ারি, আমার এক ফ্রেন্ড গাইনোকোলজিস্ট, আমি এখনই ওকে ফোন করছি, ও এসে চেক আপ করে জানাবে কি হয়েছে। জেনি ফোনটা হাতে নিয়ে ফোন করে। প্রায় 20 মিনিটের মধ্যে একজন মেয়ে অ্যাপ্রন পরা অবস্থায় এসে উপস্থিত হয়। জেনি হেসে রাসেলকে বলে, এই হলো আমার ফ্রেন্ড ডক্টর ম্যারি, একজন নামকরা গাইনোকোলজিস্ট। ডক্টর কিছুক্ষণ চেক করে হাসি মুখে রাসেলের দিকে তাকায়। রাসেল চিন্তিত মুখে জিজ্ঞাসা করে, হোয়াট হ্যাপেন ডক্টর? কংগ্রেচুলেশনস, বৃষ্টির ব্যবস্থা করুন। শি ইজ প্রেগন্যান্ট অ্যান্ড ইউ আর গোয়িং টু বি এ ফাদার। ডক্টর বেশ কিছুক্ষণ নার্ভস চেক করে গম্ভীর মুখে রাসেলের দিকে তাকায়। রাসেল একটু ঘাবড়ে গিয়ে ডক্টরকে জিজ্ঞাসা করে, নাথিং সিরিয়াস ম্যাম, আমার ভীষণ ভয় লাগছে। রাসেলের অবস্থা দেখে ডক্টর আর সিরিয়াস ফেস করে থাকতে না পেরে হেসে বলল, ডোন্ট ওয়ারি, শি ইজ ফাইন। কংগ্রেচুলেশনস মিস্টার খান, ইউ আর গোয়িং টু বি এ ফাদার। কথাটা শোনা মাত্রই রাসেল খুশিতে যে কি করবে বুঝে উঠতে পারে না। অজিয়াকে যে জড়িয়ে ধরবে তারও উপায় নেই। তিনি তো দিব্যি অজ্ঞান হয়ে খাটে লম্বা হয়ে শুয়ে আছেন। ডক্টর রাসেলকে এক মুহূর্তে থামিয়ে দিয়ে বলে, হ্যাঁ, আপাতত সিমটমস আর বেসিক ট্রিটমেন্টে আমার এটা মনে হলো, তবে একটা টেস্ট করে নিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাই আমি আপনাদের সাজেস্ট করব কাল পরশুর মধ্যে টেস্ট করিয়ে নিতে। কথাগুলো বলে ডক্টর উঠে পড়ে। রাসেল হ্যাঁ সূচক ঘাড় নেড়ে ডক্টরকে এগিয়ে দেওয়ার কথা বললে জেনি বলে না ওঠে, না, আপনি নয়, আমি চাচ্ছি এগিয়ে দিতে। আর তাছাড়া আপনার এখন অজিহার পাশে থাকা উচিত। ওর জ্ঞান ফিরলে জীবনের সব থেকে বড় খুশিটার কথা ওকে জানাতে হবে তো। বলেই জেনি ডক্টর মেরিকে নিয়ে চলে যায়। আর রাসেল অজিয়ার মাথার কাছে বসে অজিয়ার মাথায় হাত বুলিয়ে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে আর বিড়বিড় করে বলতে থাকে, তুমি কেমন মানুষ গো? হ্যাঁ, বাবা মা হওয়ার কথা শুনে লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকাবে তা না, অজ্ঞান হয়ে খাটের উপর লেপ্টে রয়েছ মহারানী। তবে যাই হোক, আজ আমি সব থেকে বেশি খুশি। তুমি জানো না অজিয়া, তুমি আমাকে কত বড় খুশির উপহার দিতে চলেছ। অবশ্যই এখনো শিওর নয়, সবটা টেস্টের পর জানা যাবে। তবে আমার মন বলছে রেজাল্টটা পজিটিভ আসবেই। বলেই রাসেল অজিয়ার কপালে নিজের ঠোঁট ছোঁয়াতে অজিয়া পিটপিট করে নিজের চোখ খুলে। তা দেখে রাসেল একগাল হেসে অজিয়ার দিকে তাকায়। অজিয়া কি হয়েছিল জানতে চাইলে রাসেল খানিকটা হাসি মুখে জড়িয়ে বলে, এইসব সংবাদ সাধারণত একজন স্ত্রী তার স্বামীকে দিয়ে থাকে, কিন্তু তুমি তাদের মধ্যে একজন, যে নারীরা তার স্বামীর কাছ থেকে জেনেছে যে তারা মা হতে চলেছে। অজিয়া কপাল কুঁচকে বলে, মানে? আরে আমার বুদ্ধু বউ, মানে হলো তুমি মা হতে চলেছ আর আমি বাবা। রাসেলের মুখে কথাটা শুনে অতি বিস্ময়ে অজিয়া থম মেরে যায়। তারপর অনায়াসে চোখের কার্নিশ বেয়ে নেমে আসে নোনা পানি আর ঠোঁটের কোণে তৃপ্তির হাসি। এ কান্না দুঃখের নয়, বরং আকাশসমান প্রাপ্তির পূর্ণতায় সুখের কান্না। রাসেল অজিয়াকে নিজের বুকে জড়িয়ে নিয়ে নিজেও ইমোশনাল হয়ে পড়ে। তারপর বলে, তবে এখানে সবটা শিওর নয়। ডক্টর বলছে বেসিক সিমটমের উপর ভিত্তি করে তিনি একথা বলেছেন। তবে কাল বা পরশুর মধ্যে একটা টেস্ট করে নিলেই জানা যাবে সবটা। আমার মন বলছে সবটা পজিটিভই হবে। দেখো তুমি, আমার আর তর্স হয়েছে না, আমি কালই তোমাকে নিয়ে যাব টেস্ট করাতে। অজিয়ার মনে প্রশ্ন আসে, আর যদি নেগেটিভ আসে তাহলে এই বাদ ভাঙা খুশির কি হবে? এ কি পেয়েও না পাওয়ার মতো যন্ত্রণা দিয়ে যাবে? কিন্তু তার মনের কথা মনেই রয়ে গেল। এখন এসব কথা বলে সে তাদের খুশির মুহূর্ত নষ্ট করতে চায় না। রাসেল আর অজিয়া একে অপরকে আলিঙ্গন করে নীরবতার মধ্যে দিয়ে পার করতে লাগলো সময়। হসপিটালের করিডোরে বসে আছে অজিয়া, রাসেল এবং জেনি।
কাল ডক্টর ম্যারির কথা অনুযায়ী রাসেল আর দেরি না করে আজই চলে এসেছে টেস্টের জন্য। অজিহাকে ডেকে নিয়ে টেস্টের স্যাম্পল নিয়ে নিয়েছে তারা। এখন শুধু রেজাল্ট আসা বাকি। তাই করিডোরে বসে আছে তিনজনই। কাল তো রীতিমতো বাসায় উৎসব লেগে গিয়েছিল, কিন্তু এখন সবার মধ্যে বিরাজ করছে এক ঝাঁক টেনশন আর ভীতি। কি হবে রেজাল্ট? বিশেষ করে অজিহার তো প্রাণের পানি শুকিয়ে গেছে এমন অবস্থা। যদি নেগেটিভ কিছু আসে তাহলে সে রাসেলকে কি করে সামলাবে? কাল রাসেলকে সে যতটা আনন্দিত দেখেছিল জীবনেও তা দেখেনি। তাহলে সেই আনন্দ কি সইবে অজিহার রাসেলের কপালে? এসব চিন্তার দুশ্চিন্তারা ঘুরপাক খাচ্ছে অজিহার মন এবং মস্তিষ্কে। এরই মাঝে একজন নার্স এসে বলে, সাথে সাথে তিনজন উঠে দাঁড়ায় এবং নার্স তাদের ভেতরে নিয়ে যায়। ভেতরে যাওয়ার সময় রাসেল এবং অজিহা উভয়েরই বুকের ধুকপুকানি প্রায় 3 গুণ বেড়ে গিয়েছিল। তারা শুকনো মুখ নিয়ে ডক্টরের সামনে বসে। ডক্টর টেস্টের রেজাল্টগুলো চেক করে একবার অজিহাদের দিকে তাকায়। তাদের মুখে নার্ভাসনেসের ছাপ স্পষ্ট। এমন মনে হচ্ছে ক্লাস 1-এর বাচ্চা বিশাল কোনো এক পরীক্ষা দিতে এসেছে। ওদের এমন ভাব দেখে ডক্টর হেসে ফেলে, তারপর বলে, আরে রিল্যাক্স মিস্টার অ্যান্ড মিসেস খান, এত স্ট্রেস নিচ্ছিস কেন? হ্যাঁ, ডোন্ট ওয়ারি, বি কুল। আর গুড নিউজ আছে, তা তো কালকেই বলেছিলাম আমি। তবে আজ ফুল অ্যান্ড ফাইনাল করে শিওর হয়ে বলছি, মিসেস খান ইজ প্রেগনেন্ট। আমি কাল যা অনুমান করেছিলাম তা একদম ঠিক। কথাগুলো শোনা মাত্র অজিহা এবং রাসেল খুশি হয়ে একে অপরকে জড়িয়ে ধরে। তারপর লোকসম্মুখে তারা কি করে ফেলেছে বুঝতে পেরে একে অপরকে ছেড়ে দিয়ে বেশ লজ্জা অনুভব করে। ডক্টর মৃদু হেসে বলে, সবই হলো, তবে গুড নিউজের পাশাপাশি একটা চিন্তা করার মতো কথা হচ্ছে। ডক্টরের কথা শুনে অজিহা রাসেলের মুখ সিরিয়াস হয়ে যায়। ডক্টর আবারও বলে, মিসেস খানের প্রেগনেন্সিতে কিছু কমপ্লিকেশনস আছে, তাই ডেলিভারি না হওয়া অবধি খুব সাবধানে পা গুনে গুনে চলতে হবে। বেশি কাজ করা যাবে না, বেশি ছোটাছুটি করা যাবে না। কমপ্লিট বেড রেস্ট থাকতে হবে, নাহলে ব্যতিক্রম কিছু হলে বাচ্চা হারানোর সম্ভাবনা আছে। দেখুন, এই মুহূর্তে এগুলো বলা একটু অন্যরকম হয়ে যায়। সবেমাত্র খুশির খবর শুনলেন, তবে ডক্টর হিসাবে আমার ধর্ম সবকিছুর বিষয়ে আপনাদেরকে অবগত করা, তাই জানিয়ে দিলাম আপনাদেরকে। ডক্টরের কথা শেষ হলে রাসেল হাসি মুখে বলে, ডোন্ট ওয়ারি ম্যাম, আমি ওর সম্পূর্ণ খেয়াল রাখবো। একদম একটা বাচ্চার মতো ওকে কেয়ার করব। তারপর আরও কিছু কথা বলে মেডিসিন নিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে রাসেলের সে কি কাণ্ড! ডিরেক্ট খাতা নিয়ে আসে যায় অজিহার জন্য রুটিন বানাতে। তারপর সব শেষে তার দেওয়ালে টানিয়ে কড়াকড়ি অজিহাকে সবটা বুঝিয়ে দেয়। অজিহা মনে মনে বলে, শোনার দরকার শুনে নিয়েছি, এবার সেটা মেনে চলা না চলা আপনার ব্যাপার। বলে শয়তানি মার্কা হাসি দিল। সেদিনের পর কেটে গেছে আরও 1 মাস। অজিহার এখন 3.5 মাস চলছে। এই 1 মাসে রাসেল অজিহাকে খাইয়ে দাইয়ে একেবারে গুলুমুলু টেডি বিয়ার বানিয়ে ফেলেছে। অজিহার এখন নিজেকে আয়নায় দেখলেও মায়া হয়, অবশ্য খারাপও লাগে না। সে ভেবেছিল সে নিজের মন মতো চলতে পারবে, কিন্তু রাসেল তাকে সেই সুযোগ একদমই দেয়নি বললেই চলে। একদম টাইম টেবিল অনুযায়ী চলাফেরা করায়। রাসেল বসতে বললে অজিহাকে বসতে, আর উঠতে বললে উঠতে হয়। তারপরেও ফাঁকফোকর পেলে ছুটাছুটি করে বেড়ায় অজিহা। এর জন্য অবশ্য রাসেলের কাছে ধরা পড়ে যাওয়ায় বেশ কয়েকবার বকাও খেয়েছে, কিন্তু তাতে অজিহার কিছু যায় আসেনি। সে যা করার করেই গেছে। তার একটাই কথা, আমি বন্দী হয়ে থাকতে পারবো না, আমি যা করার নিজের খেয়াল রেখেই করব। এতে অবশ্য রাসেল কিছু বলতে পারেনি, কিন্তু একদিন রাসেল চোখ রাঙিয়ে বেশ করে শাসিয়ে দিয়েছে। যদি কিছু কম বেশি হয়ে যায় তাহলে আমি এর দায় নেব না, আর তোমাকেও দেখে নেব। এতে অজিহা কিছুদিন দমেছিল, এখন আবার যা তাই। বিকালবেলা অজিহার আবদারে রাসেল বাইরে গিয়েছে চকলেট আইসক্রিম নিয়ে আসতে। এই সুযোগে অজিহা ছাড়া পেয়ে সারা বাড়ি নেচে বেড়াচ্ছে। জেনি বসেছিল ড্রয়িং রুমে। সে অজিহাকে ডাক দেয় একটা হাসির ভিডিও দেখার জন্য। রাসেল অজিহাকে বারবার করে বলেছে দেখে শুনে পা ফেলতে এবং ধীরে ধীরে হাঁটতে, কিন্তু কে শুনে কার কথা। জেনির ডাকে সাড়া দিয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে বাইরে আসতে গেলে পা পিছলে পড়ে যায় ফ্লোরে। পড়ে গিয়ে মাগো বলে চিৎকার দিতে জেনি পেছনে ফিরে দৌড়ে অজিহাকে নিয়ে এসে সোফায় বসায়। ভেবেছিল তেমন কিছুই হয়নি, কিন্তু অজিহা এবং জেনি দুজনাই খেয়াল করে অজিহার সাদা লেগিংসে কিছুক্ষণ পর তাজা রক্তের ছোপ দেখা যায়। অজিহা পড়ে যাওয়ার পর ব্যথায় কুকিয়ে ওঠে। জেনি দ্রুত গিয়ে অজিহাকে উঠিয়ে নিয়ে এসে সোফায় বসায়। অজিহার খুব কোমরে লেগেছে বিধায় ব্যথায় কাতরাচ্ছে। এরই মধ্যে হঠাৎ জেনি এবং অজিহা দুজনাই লক্ষ্য করে অজিহার সাদা লেগিংসে তাজা রক্তের ছোপ ভেসে উঠছে। অজিহা ভীষণ ভয় পেয়ে জেনির দিকে তাকায়, জেনিও অজিহার দিকে তাকায়। তৎক্ষণাৎ দরজা খোলার আওয়াজে দুজনাই সামনে তাকিয়ে দেখে রাসেল চলে এসেছে। অজিহা এবং জেনি দুজনাই ভয় এবং দুশ্চিন্তা মাখা দৃষ্টি নিয়ে রাসেলের দিকে তাকায়। রাসেল অজিহাকে ব্যথায় কাতরাতে দেখে দ্রুত অজিহার কাছে গিয়ে জানতে চায় কি হয়েছে। জেনি রাসেলকে সবটা বললে রাসেলের চোখ লাল হয়ে ওঠে। এই মুহূর্তে বোঝার দায় রাসেল রেগে আছে নাকি ঘাবড়ে গেছে। সময় নষ্ট না করে রাসেল অ্যাম্বুলেন্সকে ফোন দেয়।
10 মিনিটের মাথায় অ্যাম্বুলেন্স চলে আসে। রাসেল তাড়াতাড়ি করে অজিহাকে পাজা কোলে করে নিয়ে গাড়িতে উঠে পড়ে, আর জেনিও তাদের সাথে যায়। চলতি পথে কোমরে ব্যথার সাথে সাথে অজিহার পেটেও প্রচুর ব্যথা শুরু হয়ে যায়। এদিকে আবার অতিরিক্ত ব্লাড লস হওয়ায় অজিহার সাদা পায়জামা টকটকে লাল হয়ে যাচ্ছে। আর রাসেল অজিহার পাশে বসে তার হাত শক্ত করে ধরে তাকে আশ্বাস দিতে থাকে যে কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। অজিহার তো ভয়ে, দুশ্চিন্তা এবং ব্যথায় প্রাণ যায় যায় করছে। তারা হাসপাতালে পৌঁছে যায় খুব দ্রুত। অজিহাকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়। যেহেতু অজিহার ট্রিটমেন্ট ডক্টর ম্যারি করছেন, তাই ওনার কাছেই নিয়ে যাওয়া হয়। ভাগ্যক্রমে ডক্টর ম্যারি হাসপাতালে উপস্থিত ছিলেন। জেনি আসার পথে ফোন করে দিয়েছিলেন ডক্টর ম্যারিকে, তাই রাসেলরা আসা মাত্রই অজিহাকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। রাসেল দুশ্চিন্তা নিয়ে পায়চারি করতে থাকে করিডোরে। জেনি রাসেলকে অভয় দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে ডক্টর মেরি একরকম ছুটে আসে রাসেলের কাছে। ডক্টরকে অমন দৌড়ে আসতে দেখে রাসেলের দুশ্চিন্তা যেন 3 গুণ বেড়ে যায়। ডক্টর এসে বলে, মিস্টার রাসেল, কন্ডিশন খুব সিরিয়াস। এই মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে। বেবিকে বাঁচাতে পারবো কিনা শিওর নই, তাই আপনাকে এই বন্ডে সই করতে হবে। ডক্টরের কথা শুনে রাসেলের পায়ের তলার মাটি সরে যায়। সে কলম হাতে নিয়ে সই করতে যাবে, দেখে তার হাত চলছে না, কাঁপছে প্রচুর পরিমাণে। এমনটা দেখে ডক্টর রাসেলকে তাড়া দিয়ে বলে, জলদি করুন মিস্টার রাসেল, সময় যত যাবে তত সিচুয়েশন হাতের বাইরে চলে যাবে, তাই তাড়াতাড়ি সইটা করে দিন প্লিজ। ডক্টরের তাড়া পেয়ে রাসেল কাপা হাতে সইটা করে দেয়। ডক্টর আবার দ্রুত পায়ে চলে যায়। ডক্টর চলে গেলে রাসেল ধপাস করে ফ্লোরের উপর বসে পড়ে। একটু পরেই দেখে অজিহাকে স্ট্রেচারে করে অপারেশন থিয়েটারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আর অজিহা পুরোপুরি অচেতন হয়ে পড়ে আছে। অজিহাকে অপারেশন থিয়েটারের ভিতর নিয়ে যাওয়া হয়। রাসেল মাথায় হাত দিয়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে ফ্লোরে বসে থাকে। কিছুক্ষণ পর ডক্টর আবার এসে দাঁড়ায় রাসেলের সামনে। ডক্টরকে ফিরে আসতে দেখে রাসেল তড়িঘড়ি করে উঠে বলে, কি হলো ম্যাম? সব কিছু ঠিক আছে তো? অজিয়া বেবি ঠিক আছে তো? ওদের কোনো ক্ষতি হয়নি তো? ডক্টর মেরি কিছুটা শান্ত স্বরে বলে, সরি মিস্টার রাসেল, আমরা অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা আমরা অজিয়াকে বাঁচাতে পারলেও বাচ্চাটাকে বাঁচাতে পারিনি। আগে আপনাকে বলেছিলাম অজিয়ার প্রেগনেন্সিতে কমপ্লিকেশনস আছে, খুব সাবধানে থাকতে হবে যতদিন না অবধি ডেলিভারি হয়ে যায়। বাট এই আর্লি স্টেজে এমনভাবে পড়ে যাওয়ায় বেশ প্রেশার পড়েছে, যার কারণে সবটা মিলে অজিয়ার ভিতরে বেবিকে ধরে রাখার ক্ষমতা হারিয়ে ফেলেছে, তাই মিসক্যারেজ হয়ে গেছে। অজিয়ার ব্লাড লস হওয়ায় ব্লাডের ঘাটতি হয়েছিল, কিন্তু আমরা অজিহাকে ব্লাড দেওয়ার ব্যবস্থা করেছি। আশা করি অজিহা আগামী 48 ঘন্টার মধ্যে সুস্থ হয়ে উঠবে। কথাগুলো বলে ডক্টর স্থান ত্যাগ করলো। রাসেল নির্বাক হয়ে বসে রইল সেই জায়গায়। একটু পরে অজিহাকে কেবিনে শিফট করা হয়। রাসেল উঠে গিয়ে এলোমেলো পায়ে হেঁটে গিয়ে অজিহার পাশে বসে। অজিহা তখনও অচেতন হয়েই আছে। রাসেল গলগল করে চোখের পানি ছেড়ে দিয়ে অজিহার দিকে অভিমানী দৃষ্টি ফেলে ভাঙা ভাঙা কণ্ঠে বলে, এমনটা কেন করলে অজিয়া? এমনটা করা কি খুবই দরকার ছিল? তুমিও জানতে তোমার কমপ্লিকেশন আছে, তাই তো ডক্টর বলেছিল সাবধানে থাকতে। আমি তোমায় রেখেও ছিলাম সাবধানে আগলে। তোমাকে বারবার বলা সত্ত্বেও তুমি তোমার মন যা চেয়েছে তাই করেছো। আমি চেয়েও তোমায় আটকাতে পারিনি। তুমিই তো বলেছিলে তুমি যা করবে নিজে এবং বাচ্চার সুরক্ষা ভেবে করবে। কই, তুমি তো তোমার কথা রাখলে না। তুমি খুনি। হ্যাঁ, ঠিকই বলেছি, তুমি একজন খুনি। তুমি শুধু আমার বাচ্চা নয়, বরং আমার বুকে গাজা হাজারো স্বপ্ন আশাতে তুমি খুন করেছো। আমার প্রথমবার বাবা হওয়ার আনন্দকে তুমি খুন করেছো। হানার সমস্ত ইচ্ছে, অনুভূতি, ভালোবাসাকেও তুমি খুন করেছো। আমার সমস্ত ইচ্ছে, অনুভূতি, ভালোবাসাদেরকেও তুমি খুন করেছো। এতগুলো খুন করার পর তোমাকে আর রেহাই দেয় কি করে বলো? এর জন্য তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করবো না। কথাগুলো বলে রাসেল সেখান থেকে বেরিয়ে চলে যায়। কেটে গেছে 2 দিন। অজিহাকে ডিসচার্জ করে বাসায় নিয়ে আসা হয়েছে। অজিহা জ্ঞান আসার পরে রাসেলকে তার পাশে পায়নি। ভেবেছে রাসেল হয়তো বাইরে আছে, কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত নামার পরেও রাসেলের খোঁজ নেই দেখে অজিহার বেশ চিন্তা হতে থাকে। অজিহা নিজের ফোন থেকে রাসেলকে অনেকবার ফোন দেয়, কিন্তু রাসেল বারবার ফোন কেটে দিচ্ছিল। পরে বাধ্য হয়ে জেনি ফোন করেছিল। তখন রাসেল ফোন ধরে শুধু বলেছিল আসতে দেরি হবে। অজিহার একটু মন খারাপ হয়, কিন্তু সে ভাবে হয়তো রাসেল তার জন্যই দৌড়াদৌড়ি করছে ভেবে অজিহা আর কিছু বলে না। কিন্তু রাসেল ফিরেছিল মধ্যরাতে। অজিহা তখনও জেগেছিল, তাই সে বুঝতে পেরেছিল রাসেল কখন এসেছে। সে কয়েকবার রাসেলকে ডেকেছিল। 2-3 বার ডাকার পর রাসেল শুধু বলেছিল শুয়ে পড়ো, শরীর খারাপ তোমার, কাল কথা হবে। ব্যাস, আর কোনো কথা হয়নি অজিহা এবং রাসেলের। দ্বিতীয় দিনও তেমনই কাটে, কেমন একটা খাপছাড়া ব্যাপার।
যে রাসেল অজিহার সামান্য কিছু হলে দূরে যাওয়া তো দূরের কথা, পাশ থেকেই নড়ত না, সেই রাসেল অজিহার এত বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল, অথচ অজিহার পাশে বসা তো দূর, তার ধারে কাছেও ঘেঁষেনি। অজিহা ভেবেছে রাসেল হয়তো একটু অভিমান করেছে, তাই অজিহা ভাবে বাসায় গিয়ে সবটা ঠিক করে নেবে। কিন্তু তারা বাসায় এসেছে প্রায় 9 ঘন্টারও বেশি। কিন্তু এই সময়ের মধ্যে অজিহা না রাসেলকে দেখেছে আর না তার গলার আওয়াজ পেয়েছে। তার মানে এত সময় রাসেল বাসায় নেই। বিকেল গড়িয়ে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে, অথচ রাসেলের এখনো কোনো খবর নেই। অজিহা বারবার ফোন করেছে আর রাসেল বারবার ফোন কেটে দিয়েছে। শেষবার তো ফোন আউট অফ রিচ বলেছে। অজিহা বুঝে যায় রাসেল ফোন বন্ধ করে রেখেছে। অজিহার এবার মনের মধ্যে কু গাইতে থাকে, আর রাসেল আগে তো এমনটা করেনি তার সাথে, তাহলে এখন এমন ব্যবহার করছে কেন সে? অজিহা যে রাসেলের কাছে জিজ্ঞাসা করবে এমনটা করার কারণ, তারও উপায় নেই, কারণ সে তো রাসেলের দেখাই পাচ্ছে না আর না ফোনে কথা বলতে পারছে। তাহলে সে জানবে কি করে রাসেলের মনে কি চলছে? রাতে জেনি আর অজিহা খাবার খেয়ে যার যার রুমে গিয়ে শুয়ে পড়ে, কিন্তু অজিহা ঘুমায় না, অপেক্ষা করে রাসেলের আসার। এমন করে থাকতে থাকতে চোখটা লেগে আসে। রাত আনুমানিক 12টার উপরে। এমন সময় দরজা খোলার আওয়াজে অজিহার ঘুম ভাঙে। সে চেয়ে দেখে একটা ছায়ামূর্তি এগিয়ে আসছে। অজিহা বুঝতে পেরে রাসেল এসেছে। সে দৌড়ে গিয়ে রাসেলকে জড়িয়ে ধরতে সে একটানে অজিহাকে সরিয়ে দেয়। অজিহা অবাক হয়ে সামনে তাকিয়ে যেন ঝটকা খেয়ে যায়। রাসেলকে একদম অস্বাভাবিক লাগছে, সে নিজের মধ্যে নেই, আর তার কাছ থেকে একটা স্মেল আসছে। অজিহা বুঝতে পারে কিসের স্মেল। সে অবাক নয়নে তাকিয়ে বলে, আপনি ড্রিঙ্ক করেছেন? আর রাসেল কোনো কথা বলে না। অজিহাকে পাশ কাটিয়ে গিয়ে ধপাস করে খাটের উপর শুয়ে পড়ে। অজিহা আর কিছু জিজ্ঞেস করে না আর রাসেলকে, কারণ এই সময় রাসেল ড্রিঙ্কস করে আছে। এখন শত শত প্রশ্ন রাসেলের দিকে ছুড়ে দিলেও কোনো একটিরও উত্তর ফিরে আসবে বলে মনে হয় না। তাই অজিহা নিজেকে বুঝ দিতে উত্তর সাজিয়ে নিল। এত বড় একটা ট্রমা তার উপর দিয়ে গেছে, সন্তান হারানোর দুঃখ হয়তো তাকে বাধ্য করেছে এই পদক্ষেপ নিতে। এসব ভেবে অজিহা রাসেলকে ঠিক করে শুইয়ে গায়ে পাতলা একটা কম্বল দিয়ে দেয়। তারপর নিজেও শুয়ে পড়ে রাসেলের পাশে। আর ওষুধের সাইড এফেক্ট থাকায় কিছুক্ষণের মধ্যে অজিহার চোখে আপনা থেকেই বন্ধ হয়ে আসে। ভোরবেলা ঘুম ভাঙতেই রাসেল দেখে সে কাল পরা পোশাক পরেই শুয়ে আছে। তখনই মনে পড়ে যায় কালকে ড্রিঙ্কস করার ব্যাপারটা। তৎক্ষণাৎ মনে করে, অজিয়া কিছু মনে করেনি তো? সাথে সাথেই আবার ভাবে, এতদিন অজিয়া নিজের মতো চলে সব কিছু হারিয়েছে, আমার তো এখন আর কিছুই হারানোর ভয় নেই। তাই আমিও এখন থেকে আমার মন মতোই চলাফেরা করব, আমার মন যা চায় তাই করব। কাউকে কৈফিয়ত দিতে আমি রাজি নই, আর কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। কথাগুলো ভেবে অন্য কোনো দিকে না থেকে নতুন পোশাক নিয়ে সোজা চলে যায় ওয়াশরুমে ফ্রেশ হতে। অন্যদিন হলে ঘুম ভাঙার পর ততক্ষণ অজিহাকে জড়িয়ে ধরে রাখতো যতক্ষণ না পর্যন্ত অজিহার ঘুম ভাঙছে। অথচ আজ অজিহার করা ছোট্ট একটা কাজের জন্য ভালোবাসার মানুষ দুটো একটু একটু দূর হচ্ছে। পানি পড়ার শব্দে অজিহার ঘুম ভেঙে যায়। চোখ মেলে দেখে সকাল হয়ে গেছে। ওয়াশরুমে পানি পড়ার শব্দ হচ্ছে। পাশে তাকিয়ে দেখে রাসেল সেখানে নেই। তার মানে ওয়াশরুমে রাসেল আছে। অজিহা ভাবলো রাসেল তো তাকে না নিয়ে ঘুম থেকে উঠতেই চায় না, অথচ আজ তাকে না নিয়ে উঠে গেছে। একটা ডাক অবধি দেয়নি তাকে। সকাল সকাল কোনো নেতিবাচক চিন্তা মাথায় আনবে না বলে অজিহা সবটা ভাবা বন্ধ করে রাসেলের বাইরে আসার অপেক্ষা করতে লাগলো। রাসেল কালো একটা ট্রাউজার পরে খালি গায়ে টাওয়েল দিয়ে নিজের ভেজা চুল মুছতে মুছতে বের হলো। অজিহা এক মুহূর্ত দেখে কেমন যেন হয়ে গেল, কিন্তু রাসেলের চোখ মুখের দিকে তাকাতে আবার সব ভাবনা উবে গেল। একই অবস্থা রাসেলের চেহারার, এক রাতে কেমন ফ্যাকাশে হয়ে গেছে। চোখগুলো এখনো রক্তবর্ণ ধারণ করে আছে, শরীর এখনো দুলছে হাঁটতে গেলে। রাসেল সামনে এসে টাল সামলাতে না পেরে পড়ে যেতে গেলে অজিহা এসে দ্রুত ধরতে যায় রাসেলকে। রাসেল নিজেকে সামলে নিয়ে বলে ওঠে, থাক, দরকার নেই, আমি নিজেকে সামলে নিতে জানি। কথাগুলো বলে রাসেল চলে যায়, কিন্তু হতবুদ্ধির মতো বাকহীন হয়ে অজিহা চেয়ে থাকে। অজিহার মনটাও একটু খারাপ হয়ে যায়। সকাল সকাল রাসেল তার সাথে এমন ব্যবহার করলো কেন? কই আগে কোনোদিন তো এমন করে কথা বলেনি। অজিহা একটু মন খারাপ নিয়ে ফ্রেশ হতে চলে যায়। সকালে নাস্তার সময় অজিহা এসে দেখে জেনি আর রাসেল অলরেডি বসে পড়েছে নাস্তা করতে। জেনি খালি মুখেই বসে আছে, অথচ রাসেল খেয়েই যাচ্ছে। অজিহার আবারও মন খারাপ হয়ে যায়। রাসেল আগে তো অজিহা না আসা অবধি পানিটুকুও খেত না, অথচ আজ কি দেখছে সে রাসেল তাকে ছাড়াই খেয়ে নিচ্ছে। অজিহা আবারও নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য যুক্তি দাঁড় করায়, কাল দুপুর থেকে রাসেলের ঠিকমতো খাওয়া হয়নি, রাতে তো কিছুই খেলো না, তাই হয়তো খিদে পেয়েছে বিধায় খেতে বসে গেছে।
সে এই যুক্তি দ্বারা মস্তিষ্ককে শান্ত করতে পারলেও তার মনকে শান্ত করতে পারছে না। অজিহা নিজেকে সামলে হাসি মুখে এসে টেবিলে বসতে রাসেল জেনির দিকে তাকিয়ে বলে, আমার খাওয়া শেষ, তাহলে আপনারা খেয়ে নিন। বলেই রাসেল বেসিনে চলে যায় হাত ধুতে। তারপর রুমে গিয়ে পোশাক বদলে কাউকে কিছু না বলেই চলে যায়। রাসেলের এমন আজব কাজে অজিয়া ভীষণ অবাক হয়, কষ্টও পায় রাসেলের গতকাল থেকে করা কাজগুলোতে। জেনি বুঝতে পেরে অজিহার মুড ঠিক করার জন্য বিভিন্ন কথা বলতে থাকে। অজিহা নিজেকে সামলে নিয়ে জেনির সাথে জোরপূর্বক হেসে হেসে কথা বলে কোনো রকম নাস্তা করে নেয়। রাসেল দুপুরে বাসায় আসে না। অজিহা 20 বারেরও বেশি তাকে ফোন করেছে, কিন্তু রাসেল একবারও ফোন তোলেনি বা কেটেও দেয়নি। অজিহা বেলকনিতে চিন্তিত মনে মোবাইলটা হাতে নিয়ে বসে আছে, ব্যস্ত শহরের দিকে তাকিয়ে। এমন সময় জেনি এসে বলে, অজিহা, রাসেল সাহেব আমাকে ফোন দিয়েছিল, জানিয়েছে আসতে দেরি হবে, তাই আমরা যেন দুপুরে খাবার খেয়ে নিই। তাই চলো, খেয়ে নিতে হবে, তোমার তো আবার ওষুধ আছে। নিজের স্ত্রীর ফোন না তুলে তাকে এই সহজ কথাটা না জানিয়ে অন্য কাউকে ফোন করে বলেছে সে আসতে পারবে না। অজিয়া জেনির কথা শুনে তাচ্ছিল্যের হাসি এসে জেনির সাথে নামমাত্র একটু খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়ে। রাতেও একই ঘটনা ঘটল। অজিয়া আবারও বারবার রাসেলকে ফোন দিয়ে যাচ্ছে, অথচ রাসেলও আগের মতোই না ফোন তুলেছে আর না ফোন কেটেছে। আবারও দুপুরের মতো জেনিকে ফোন করে বলেছে তার আসতে দেরি হবে। আবারও জেনির কাছ থেকে এই একই কথা শুনে অজিহা এবার আর নিজেকে মিথ্যা সান্ত্বনা দেয় না। রাতের খাবার খেয়ে রুমে গিয়ে শুয়ে পড়ে। এরকম করে কেটে যায় 1 মাস। এই 1 মাসে রাসেল অজিহার সাথে ঠিক করে কয়বার কথা বলেছে তা জানা নেই। আর প্রতি রাতে রাসেল ড্রিঙ্ক করে ফিরেছে বাসায়। অজিহা ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে। সে আর পারছে না রাসেলের এরকম অবহেলা সহ্য করতে। তাই সে সিদ্ধান্ত নেয় আজ সে রাসেলের সাথে সরাসরি কথা বলবে। কি এমন হয়েছে যে সে এমনভাবে অজিহাকে ইগনোর করছে কেন? প্রতিদিনের মতো আজও রাসেল ড্রিঙ্ক করে এসেছে। অজিহা আজকে আর ধৈর্য রাখতে না পেরে রাসেলকে চিৎকার করে বলে ওঠে, কি সমস্যা আপনার? গত 1 মাস যাবত আপনি আমাকে এইভাবে ইগনোর করছেন কেন? না আমার সাথে কথা বলেন আর না সময় কাটান। কি হয়েছে পরিষ্কার করে বলবেন? অজিহার এমন চিৎকার শুনে প্রচন্ড রাগ নিয়ে রাসেল বলে ওঠে, আস্তে কথা বলো। আমি আস্তে কথা বললেও শুনতে পাই। আর কোন অধিকারে এত প্রশ্ন করো আমাকে? প্রশ্নের উত্তর চাও? তাহলে শোনো, তোমার সাথে আমার আর কথা বলতে ইচ্ছেই করে না। আর সময় কাটানো তো অনেক দূরের ব্যাপার। তোমাকে সামনে দেখলে আমার কতগুলো তাজা হয়ে যায়। বিদায় আমি তোমার সামনে থেকে নিজেকে আড়াল করার জন্য বাইরে বাইরে ঘুরি। তোমার জন্য আমার হাসি খুশি জীবনটা নষ্ট হয়ে গেছে। আসলে আমি আর পারছি না এগুলো নিতে। আমার এবার সমাধান চাই। রাসেলের কথা শুনে অজিহার মাথায় আকাশ ভেঙে পড়ে। পায়ের তলার মাটি যেন সরে যেতে থাকে। এ কি শুনলো সে রাসেলের মুখ থেকে? আসলে এ কি সে যা শুনেছে সব সত্যি? রাসেল এতটা বদলে গেল কি করে? অতি কষ্ট নিয়ে অজিহার চোখ থেকে ঝরঝর করে পানি পড়তে শুরু করে। অজিহা এবার শান্ত কণ্ঠে বলে, আমি আপনার কাছে এতটা খারাপ হলাম কবে থেকে? কি এমন দোষ করেছে আমি যার জন্য আপনি আমায় এত বড় শাস্তি দিচ্ছেন? রাসেল তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, কি করেছো তুমি? বলো কি করনি? আমার সব থেকে বড় খুশিকে খুন করেছো তুমি। আমার নবাগত সন্তানকে পৃথিবীর আলো দেখার আগে তার জন্য পৃথিবীর আলো নিষিদ্ধ করেছো তুমি। আমার সব খুশি তছনছ করে দিয়েছো তুমি। এত কিছুর পরেও এতটুকু দুঃখ বা অনুশোচনা তোমার মধ্যে দেখতে পাইনি। আবার জিজ্ঞেস করছো কি করছো তুমি? আমি কি করেছি? আমি তো আপনাকে বলেছিলাম আমি অসাবধানতা বশত স্লিপ করে পড়ে গিয়েছিলাম। তাছাড়া আমার মনে হয়েছিল আমি এমনি এমনি স্লিপ করিনি, আমার পা তেল জাতীয় কিছু উপর পড়েছিল। আর কত মিথ্যে কথা বলবে তুমি? তুমি বলেছিলে কিন্তু সেখানে কোনো তেল বা কোনো কিছু খুঁজে পাওয়া যায়নি। নিজের দোষ ঢাকতে আর কত মিথ্যে অজুহাত দিবে তুমি? তাছাড়া নিজের সন্তান হারিয়ে না তুমি নিজে দুঃখিত হয়েছো, আর না আমার দুঃখে আমাকে সান্ত্বনা দিয়েছো। অথচ তুমি যে কর্তব্যগুলো করনি সেগুলো জেনি অক্ষরে অক্ষরে পালন করেছে। সবসময় আমার পাশে থেকেছে, আমাকে সাপোর্ট করেছে। সেখানে অজিয়া সত্যি বলতে আমি আর তোমাকে নিতে পারছি না। আমার মুক্তি চাই, প্লিজ আমাকে মুক্তি দাও। রাসেলের মুখ থেকে মুক্তি কথাটা শুনে অজিয়া যা বোঝার বুঝে ফেলে রাসেল কি বলতে চাইছে। অজিয়া এবার তাচ্ছিল্যের হাসি এসে বলে, বুঝতে পেরেছি আপনি আমার কাছ থেকে কি চাইছেন। চিন্তা করবেন না, আমি আপনাকে মুক্তি দিয়ে সরে যাব আপনার জীবন থেকে। কিন্তু যাওয়ার আগে আপনি যাতে ভালো থাকেন সেই ব্যবস্থা করেই আমি চলে যাব। মনে আছে আপনাকে বলেছিলাম আপনি যদি কাউকে নিজে বেছে নেন তাহলে আমি নিজে আপনাকে তার করে দিয়ে সরে যাব। আমি আমার স্ত্রী ধর্ম পালন করতে পারিনি হয়তো, কিন্তু আমার বন্ধুত্বের ধর্ম অবশ্যই পালন করে তবেই ছুটি নিব। রাসেল অবাক হয়ে বলে, মানে?
দেখুন না কি হয়। বলেই অজিয়া রুম থেকে সোজা ব্যালকনিতে চলে যাওয়ার আগে রাসেলের দিকে তাকিয়ে বলে, জেনি ম্যামকে আপনার খুব পছন্দ তাই না? থাক, বলতে হবে না। এই কদিনে আমি আপনার মন কিছুটা হলেও পড়তে শিখেছি। ডোন্ট ওয়ারি, জেনিই হবে আপনার জীবনের ওয়াজিহা নামক ব্যথা নাশক ঔষধ। রাসেল আর কিছু বলে না, কারণ সেও যে এখন একটু একটু করে জেনিকে ভালোবাসতে শুরু করেছে। তার প্রতি জেনির এত কেয়ার, এত পজিটিভিটি সত্যি জেনির প্রতি একটা দুর্বলতা তৈরি করেছে। কেমন আলাদা একটা টান অনুভব করে সে জেনির প্রতি। জেনি সামনে বা আশেপাশে থাকলে কেমন এক অদ্ভুত ভালো লাগা ঘিরে ধরে তাকে। প্রথম দিকে অজিহার প্রতি যে ভালোবাসা বা টান ছিল, তা এখন জেনির প্রতি অনুভব করে রাসেল। তাছাড়া রাসেল এখন আর অজিহার জন্য আগের মতো সেই অনুভূতি খুঁজে পায় না। অজিহাকে নিয়ে আর ভাবতে ভালো লাগে না তার, কেমন একঘেয়েমি লাগে। কিন্তু জেনিকে নিয়ে ভাবতে বসলে তার প্রশান্তি ছেয়ে যায় মনে। জেনি যেন তাকে ভিতর থেকে বোঝে এবং খুব তাদের চিন্তাধারা এবং সকল কাজকর্ম একই ধাঁচের হওয়ায় সে জেনির প্রতি আরও বেশি আকৃষ্ট হচ্ছে। তাছাড়া জেনি তো আগে থেকে সেরা সুন্দরীদের তালিকার একজন। তাই রাসেলও আর কিছু না বলে রুম থেকে চলে যায়। আর অজিহা বেলকনিতে বসে অঝরে নীরবে চোখের পানি ফেলতে থাকে। কেটে গেছে আরো কিছুদিন। ইতিমধ্যে জেনিও ফিরে গেছে তার নিজের বাসায়। কিন্তু রাসেল আর অজিহার জীবনে চলছে পিনপতন নীরবতা। কেউ কারোর সাথে তেমন কথা বলে না, যতটুকু প্রয়োজন ঠিক ততটাই তারা বাক্য আদান প্রদান করে। অজিহার কথা মতো রাসেল ডিভোর্সের জন্য কেস ফাইলও করেছে। তারা জানিয়েছে আগামী 1 সপ্তাহের মধ্যে ডিভোর্স কমপ্লিট হয়ে যাবে, যদি দুজনের মধ্যেই ডিভোর্সের সম্মতি থাকে। অজিহা রাসেলের কাছে দুটো জিনিসের বদলে রাসেলের জীবন থেকে সরে যেতে রাজি হয়েছে। প্রথমত, অজিহা নিজে দাঁড়িয়ে থেকে রাসেলকে যোগ্য কারো হাতে তুলে দেবে, আর দ্বিতীয়ত রাসেলকে নিজে গিয়ে অজিহাকে বাংলাদেশে আসার জন্য ফ্লাইটে তুলে দিয়ে আসতে হবে। এখন যদিও তারা নিজেদের নিয়ে সুখী নয়, কিন্তু একটা সময় তারা দুজনের সাথে খুব ভালো সময় পার করেছে। সেই খাতিরে রাসেল অজিহার সমস্ত সত্য মেনে নেয়। 1 সপ্তাহ পর রাসেল অফিসে গেছে। সকাল 11টা বাজে আনুমানিক। অজিহার ফোনে একটা ফোন আসে। অজিহা রিসিভ করতে ওপাশ থেকে বলে ওঠে, Is this Ojia Ayar? ইয়েস, আই এম। I am from the Supreme Court. ব্যাস এতটুকুই যথেষ্ট ছিল। অজিহার আত্মা কেঁপে ওঠে, হাত কাঁপতে শুরু করলো, গলা শুকিয়ে আসে, চোখ ভেঙে কান্না আসতে শুরু করে। অজিহা কোনো রকমে তাদের সাথে কথা বলে ফোনটা রেখে দিয়ে ধপাস করে খাটের কোণায় বসে পড়ে। তার মস্তিষ্ক নানা রকম প্রশ্নের জালে জড়িয়ে যায়। আসলে ফোনটা কোর্ট থেকে একজন লয়ার ফোন করেছিল। তাদের ডিভোর্সের ফাইনাল ডেট আজ পড়েছে। যত তাড়াতাড়ি সম্ভব অজিহা এবং রাসেলকে কোর্টে দেখা করতে বলেছে। অজিহা ভাবতে শুরু করে, আজই কি তাহলে সবটা শেষ? দুজনের পাশাপাশি হেঁটে যাওয়া এই পথের সমাপ্তি কি এখানে? না, আসলে সমাপ্তি নয়, পথের সমাপ্তি ঘটেনি, বরং পথটা বিভক্ত হয়ে বেঁকে গেছে দিকে। তার মানে আজ থেকে আমাদের আর একসাথে হাতে হাত রেখে হেঁটে যাওয়া হবে না। হঠাৎ করেই আমরা হয়ে যাব একে অপরের খুব অপরিচিত কেউ। আমাদের পথ হবে আলাদা, সম্পূর্ণ আলাদা। এরপর থেকে সে হবে অন্য কারণ। আচ্ছা, মানুষ কি করে এত তাড়াতাড়ি একটা মানুষকে ভুলে গিয়ে অন্য কাউকে বেছে নেয়? মানুষটা মরে গেলে না হয় বুঝতাম, শুনেছিলাম কোথাও চোখের আড়াল মানেই নাকি মনের আড়াল। কিন্তু এখানে তো ঘটলো পুরো উল্টো। আমি তো চোখের আড়াল হইনি, আমি চোখের সামনে থাকা অবস্থাতেই সে আমাকে মনের আড়াল করে দিয়েছে। তাহলে হয়তো আমি চোখের আড়াল হলে সে আমাকে তার নিজস্ব দুনিয়া থেকেই আড়াল করে দেবে। এতটুকু ভাবতেই অজিহার আর কিছু ভাবতে ইচ্ছা করে না। মস্তিষ্ক কেমন জড়িয়ে আসে, কিছু ভাবার আর অবকাশ নেই। সে কোনো রকমে ফোনটা হাতে নিয়ে রাসেলকে সবটা জানালে রাসেল অজিহাকে সোজা কোর্টে চলে যেতে বলে। আর জানায় সেও অফিস থেকে সোজা ওইখানে যাবে। কোর্টে পৌঁছে যাবার পর অজিহা এবং রাসেলকে ডাকা হয়। রীতিমতো তাদের বয়ানের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত হয় তাদের ডিভোর্স কার্যকর করা হবে। অজিহার বুক ফেটে কান্না বেরিয়ে আসতে চাইছে, কিন্তু তাও সে বুকে পাথর বেঁধে নর্মাল বিহেভ করার আপ্রাণ চেষ্টা করেই যাচ্ছে। অবশেষে তাদের ডাকা হয় এবং বলা হয় ডিভোর্স পেপারে সাইন করতে। রাসেল বিনা দ্বিধায় সাইনটা করে দিয়ে অজিহার দিকে কলমটা বাড়িয়ে দেয়। অজিহা এত সময় অবলীলায় রাসেলের দিকে চেয়েছিল। বয়ান দেবার সময় না ছিল তার মধ্যে ব্যথিত হবার কোনো ভাব, আর না এখন সাইন করার সময়ও তার মধ্যে দ্বিধা নামক কোনো গুণ। সে যেন চাতকের মতো অপেক্ষায় ছিল কবে সাইনটা হবে। সাইনটা যেন তার মুক্তির একমাত্র পন্থা। ব্যাস, এখন এই পন্থা তার অবলম্বন করাও শেষ। এবার বাকি শুধু অজিহা। অজিহা কলমটা হাতে নিয়ে সাইন করতে যাবে, তখনই হৃৎপিণ্ড অস্বাভাবিক গতিতে স্পন্দিত হতে লাগলো। হাত কাঁপতে শুরু করলো, চোখের সামনে ফেলে আসা সাজানো দিনগুলো ভেসে উঠতে লাগলো।
চোখে এসে ভিড় জমালো নোনা পানির বিন্দুকণা। অজিহা নিজেকে শক্ত করার চেষ্টা করে কাপা হাতে সাইনটা করল। সাইনটা শেষ করার পর অজিহার চোখ থেকে 2 ফোঁটা অশ্রুকণা ঝরে পড়ে ভিজিয়ে দেয় পেপারের কিছুটা অংশ। অজিহা নিজেকে আবারও সামলে সব ফর্মালিটি পূরণ করে ডিভোর্সের কপিটা নিয়ে বেরিয়ে আসে। অজিহার দম বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। শুধুমাত্র একটা সাইন তার জীবনটাই পুরো পাল্টে দিল। এখন আর কাউকে আবদারের সুরে কিছু বলতে পারবে না। এখন আর কারো হাত ধরে চেনা রাস্তায় হাঁটা হবে না। এখন তারা আসলেই অপরিচিত কেউ, খুব অপরিচিত। এখন তাদের পথ দুদিকে ঘুরে গেছে। আসলেই সে আজ অচেনা পথের খুব একলা পথিক। এসব ভাবতে ভাবতে রাসেল এসে দাঁড়ায় অজিহার পাশে। অজিহা মুখে জোর করে আনা হাসি বজায় রেখে বলে, এবার খুশি তো? দিয়ে দিলাম আপনাকে মুক্তি। এবার তৈরি থাকুন মিস্টার, আপনার লাইফের বেস্ট গিফটের জন্য। এটুকু বলার পর অজি আর কিছু বলতে চেয়েও বলতে পারে না। কান্নারা বাঁধ ভাঙতে চলেছে। বুঝতে পারে অজিহা রাসেলের সামনে নিজেকে সে দুর্বল প্রমাণ করতে চায় না, বিধায় সে আর কথা না বাড়িয়ে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর রাসেলও চুপচাপ গিয়ে গাড়ি চালিয়ে বাসায় পৌঁছে যায়। বাসায় গিয়ে অজিহা নিজের সবকিছু গুছিয়ে নিতে শুরু করে। এমনটা দেখে রাসেল জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তোমার সব কিছুই গুছগাছ করেছো কেন এখন? আসলে যতদিন না বাংলাদেশে যাচ্ছি ততদিন পাশের রুমে থাকবো, তো তাই সবকিছু গুছিয়ে নিয়ে যাচ্ছি। রাসেল একটু অবাক হয়ে বলে, পাশের রুমে কেন? এখানে কি সমস্যা? অজিহা আবারও জোরপূর্বক হেসে বলে, আরে খান সাহেব, এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? আমাদের ডিভোর্স হয়েছে, সুতরাং এখন আমরা কোনো রকম সম্পর্কে নেই। আর কোনো বৈধ সম্পর্ক নেই বলেই আমি এখানে থাকতে পারবো না। এখানে আপনার সাথে থাকলে তা হবে শরীয়ত বিরোধী, যার ফলস্বরূপ পেতে হবে গুনহা এবং শাস্তি। তাই গুনহা এবং শাস্তি থেকে বাঁচতেই পাশের রুমে যাচ্ছি। সম্ভব হলে তো বাসা থেকে চলে যেতাম, কিন্তু আমি তো আর সবটা চিনি না, জানি না, তাই অন্য কোথাও গেলাম না। তবে যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে দেয়া কথা রেখে আমি এখান থেকে চলে যাব, প্রমিস। ততদিন প্লিজ একটু আশ্রয় দিন। অজিহার কথায় রাসেলের ভিতরটা কেমন করে ওঠে। সে অজিহাকে বলে, এমনভাবে বলছো কেন? তোমার যতদিন ইচ্ছা থাকতে পারো। থ্যাঙ্কস, তবে বেশি দিন থাকার ইচ্ছা নেই। বলেই অজিহা রাসেলকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে যায় পাশের রুমে। অজিহার জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনার এক অংশ অজিহার বাবা মা কেউ জানে না। অজিহা পাশের রুমে শুয়ে আছে আর সবটা ভেবে নীরবে চোখের পানি ফেলছে। এমন সময় অজিহার মা ফোন করে। অজিহা নিজেকে সামলে ফোনটা তুলে হ্যালো বলতেই, কেমন আছিস মা অজিহা? কতদিন কথা হয় না, আর দেখা হয় না তো, এত বছর পেরিয়ে গেছে। তুই ফোনে যতটুকু দেখি তাতে কি আর তৃষ্ণা মেটে? আমি ভালো আছি মা, চিন্তা করো না আমাকে নিয়ে। আমি খুব ভালো আছি। আর আর খুশি হও মা, তোমার মেয়ে আসছে, খুব তাড়াতাড়ি আসছে তোমার কাছে। আচ্ছা মা, আজ কাজে যাবে, মাথা খুব যন্ত্রণা করছে। কাল কথা হবে, আমি ঘুমাবো। খুব খুশির একটা সংবাদ দিলি মা। তাহলে তুই এখন ঘুমিয়ে পড়, কাল তোর কাছ থেকে সব শুনবো। অজিহা ফোন কেটে কাঁদতে কাঁদতে একসময় কখন তার চোখে ঘুম নেমে আসে অজিহা বুঝতেই পারে না। কেটে গেছে প্রায় সপ্তাহ। অজিহা জেনির জন্য একটা কফি শপে অপেক্ষা করছে। সকালে জেনিকে ফোন করে অজিহা বলেছিল অফিসের পাশে থাকা কফি শপে আসতে। অজিহা প্রায় 10 মিনিট হয়েছে বসে আছে। এরই মধ্যে জেনি চলে আসে। অজিহা দাঁড়িয়ে স্বভাব সুলভ হেসে আন্তরিকতা বিনিময় করে তারপর জেনিকে বসতে বলে নিজেও বসে পড়ে। জেনি একটু অবাক হয়ে জিজ্ঞাসা করে, কি ব্যাপার অজিহা, এনিথিং সিরিয়াস? এত আর্জেন্টলি ডেকে পাঠালে যে? আর রাসেল আসেনি তোমার সাথে? জেনির এত প্রশ্ন একসাথে দেখে অজিহা শুধু মুচকি হেসে বলে, রিল্যাক্স, আমি এখানে কেন এসেছি আর আপনাকে কেন ডেকেছি সেটা বলার জন্যই আপনাকে ডেকেছি, আর সেটা এখনই জানতে পারবেন। জেনি মনোযোগী ভাব নিয়ে বলে, হ্যাঁ বলো, কেন ডাকলে? দেখুন ম্যাম, আমি এখন যেটা বলতে চলেছি সেটা হয়তো আপনার অবাক লাগবে, তবে মন দিয়ে শুনুন। আচ্ছা ম্যাম, আপনি রাসেলকে বিয়ে করবেন? অজিহার কথা শুনে জেনি যেন হাই ভোল্টেজের ঝটকা খায়। ও কিছুটা উত্তেজিত স্বরে বলে, আর ইউ আউট অফ ইয়োর মাইন্ড? কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে? আর এমন মজা করো না দ্বিতীয়বার। তারপর অজিহা জেনিকে সবটা বুঝিয়ে বলে। তারপর বলে, দেখুন ম্যাম, এখন তো আর সমস্যাও নেই, আমাদের ডিভোর্স হয়ে গিয়েছে। তাহলে তো এখন আমাদের এক হওয়া থেকে আর কেউ আটকাতে পারবে না, এমনকি আমি কাউকে আসতেও দিব না। কোনো প্রবলেম নেই, আমি সবটার ব্যবস্থা করব। আমি নিজে দাঁড়িয়ে থেকে আপনাদের এক করব। জেনি এবার আরো সিরিয়াস হয়ে বলে, কিন্তু অজিহা, এটা ঠিক নয়। আমি শুধু রাসেলকে ভালো বন্ধু ভাবি। আর আমি কি করে তোমাদের মাঝখানে আসতে পারি বলো? তাছাড়া এত তাড়াতাড়ি আমি এই সিদ্ধান্ত কি করে নেব?
হ্যাঁ মানছি, আমি তোমাদের খুব কাছ থেকে থেকেছি, কিন্তু তাই বলে এইরকম একটা সিদ্ধান্ত তোমরাও কি করে করতে পারলে? একেবারে নিজেদের সম্পর্কই শেষ করে দিলে। আমি কি বলবো বুঝতে পারছি না। অজিয়া অনেক করে বুঝায়, অনেক অনুনয় বিনিময় করে জেনিকে। তারপর জেনি অজিয়ার কাছ থেকে দুদিনের সময় চেয়ে নেয়। অজিয়া আশাবাদী হয়ে আর কিছুক্ষণ গল্প করে কফি খেয়ে প্রস্থান করে। 2 দিন পর অজিয়া ছাদে গিয়ে বসে আছে, হাতে কফির মগ, তাতে ধোয়া উঠছে, আর পাশেই রাখা আছে অজিহার ফোনটা। হঠাৎ করে অজিহার ফোনটা বেজে ওঠে। অজিয়া মাথা বাঁকিয়ে ফোনের দিকে তাকিয়ে শুকনো হাসে। ফোনের স্ক্রিনে জেনির নাম্বার জলজল করছে। অজিয়া পাশে কফির মগটা রেখে ফোনটা হাতে নিয়ে বলে, তাহলে ম্যাম অবশেষে মনটা গলে গেল তো? অজিয়া, তুমি কি করে বুঝলে আমি এই সিদ্ধান্ত জানাতেই ফোন দিয়েছি? আসলে ম্যাম সময়ের সাথে সাথে অনেক কিছু শিখে গেছি। আচ্ছা যাই হোক, কবে ডেট ফাইনাল করব বলেন? সবকিছুই বুঝলাম অজিহা, কিন্তু আবারও ভেবে দেখো, তুমি কি পারবে নিজের চোখের সামনে নিজের কাউকে অন্য কারো হতে দেখতে? এই সমস্ত পাগলামি এবার বাদ দাও। ওসবের চিন্তা আপনার না করলেও হবে ম্যাম। আমি কথা যেহেতু দিয়েছি সেহেতু আমি নিজেই সবটা নর্মাল করে হারিয়ে যাব দূরে কোথাও। এখন আর ভাবাভাবির সময় নেই, শুধু রেডি থাকুন নতুন জীবনের পথ চলতে। কথাগুলো বলতে বলতে অজিয়ার গলা ধরে আসে। অজিয়া বুঝতে পারে এখনই যদি ফোন না কেটে দেয় তাহলে ও জনির সামনে নিজের দুর্বলতা প্রকাশ করে ফেলবে, আর সে চায় না এখন কারো সামনে নিজেকে দুর্বল হিসেবে দেখতে। ফোনটা কেটে দিয়ে অজিয়া সামনে তাকে আবারও কফির মগটা হাতে নেয়, আর তখনই তার চোখ থেকে ঝরে পড়ে 2 ফোঁটা গরম নোনা অশ্রু। আজ রাসেল আর জেনির বিয়ে। অজিয়া তার কথা মতো নিজ হাতে সবটা অ্যারেঞ্জ করেছে। অজিয়ার ভাবসাব দেখে মনে হচ্ছে সে সবটার দায়ভার তার কাঁধে নিয়েছে, আর তার এই বিয়েটা নিয়ে খুব আগ্রহ, এবং এতে তার কোনো আপোষ নেই। অথচ কেউ তার মনের অবস্থা বোঝেনি, কেউ বোঝার চেষ্টা অবধি করেনি। সবাই সবার মতো করে উপভোগ করতে ব্যস্ত। কিছুক্ষণ পরেই বরযাত্রী বেরিয়ে পড়ে, যথাসময়ে পৌঁছে যায়। অজিয়া একই সাথে দুপক্ষের হয়ে কাজ সামলাচ্ছে। জেনি রেডি হয়েছে কিনা দেখার জন্য জেনির রুমের কাছে যেতেই অজিয়া ভিতর থেকে হাসির শব্দ শুনতে পায়। অজিয়া ভেতরে ঢুকতে যাবে তখনই কারো কথায় অজিয়ার পা থমকে যায়। কেউ জেনিকে উদ্দেশ্য করে বলছে, কি জবরদস্ত পরিকল্পনা করেছেন ম্যাম, একেবারে এক ঠেলে 2 পাখি মেরেছেন। রাসেল আজিয়ার ডিভোর্সও হয়েছে আর আপনার বিয়েটাও হচ্ছে, তাও আবার দায়িত্ব নিয়েছে আজিয়া। সে নিজেই জানে না সে যার ঘটা করে নিজের প্রাক্তন স্বামীর সাথে বিয়ে দিচ্ছে সে আগে থেকে নিজের বিয়ের ছক কষে নিয়েছিল, আর তার জন্য আজিয়া আজ ডিভোর্সি। তিয়াশার বলা কথা শুনে অজিয়া যেন আকাশ থেকে পড়ে। এইমাত্র সে কি শুনল? যা সে শুনেছে তা কি আদৌ সত্যি কিনা তা জানতে অজিয়া নিজেকে আড়াল করে নিল, যাতে জেনি বা তিয়াশা কেউই তাকে দেখতে না পায়। এরপর অজিয়া খেয়াল করে শুনতে থাকে জেনি এবং তিয়াশার কথোপকথন। তিয়াশার কথা শেষ হতে না হতে জেনি এবার মুখ খুলে জেনি বলে, হ্যাঁ মানতেই হবে অজিহাকে। মেয়েটাকে যতটা নিষ্পাপ এবং অবোধ ভেবেছিলাম ও তার থেকেও বেশি নিষ্পাপ এবং অবোধ। না হলে কেউ তার এত কাছে থেকে ক্ষতি করছে এটা সে বুঝতেই পারলো না। তার উপর আবার এখন সে নিজেরই তার স্বামীর বিয়ে তার সাথে দিতে চাইছে, যে কিনা অজিহার সংসার ভেঙেছে। আমার না অজিহার উপর এবার বেশ মায়া হচ্ছে। আসলে আমি মেয়েটাকে ভাঙতে চাইনি, আমি চেয়েছিলাম অনায়াসে সবটা পেয়ে যেতে, কিন্তু কি করব বলো? এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। তিয়াশা উৎসুকভাবে বলে, ম্যাম এত কিছু করলেন কি করে? সত্যি বলতে আমি প্রথমে রাসেলকে পছন্দ করলেও যখন জানতে পারলাম যে সে বিবাহিত তখন আমি খুব ভেঙে পড়েছিলাম এবং সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আর তাদের মাঝে যাব না। কিন্তু যখন আমি ডিপ্রেসড হয়ে পড়লাম তখন রাসেল আমাকে যেভাবে আগলে রেখেছে, আমি কিছু এদিক ওদিক করলেই আমাকে যে অধিকার বোধ নিয়ে শাসন করেছে, ওর প্রতিটা কেয়ারে আমি যে ভালোবাসা দেখেছি তা আসলে অনেক বিরল। তখন থেকেই আমার মন আস্তে আস্তে আবার রাসেলের প্রতি দুর্বল হতে শুরু করে। তাছাড়া একটা সময় গিয়ে অজিহার উপর ভীষণ হিংসা কাজ করতে শুরু করে, কারণ আমি বাইরের একজন লোক হওয়া সত্ত্বেও রাসেল যেভাবে আমাকে ভালোবেসেছে, কেয়ার করেছে, অজিহাকে সে আরও বেশি বেশি ভালোবাসে, কেয়ার করে। তাহলে আমি যদি তার নিজের কেউ হয়ে যাই তাহলে রাসেলের সম্পূর্ণ ভালোবাসা হবে একান্তই আমার। তখন থেকে আমি সিদ্ধান্ত নিই আমি অজিহাকে আলাদা করে রাসেলকে আমার নিজের করে নিব। ব্যাস তখন থেকেই আমার অভিযান শুরু। অজিহার সামনে থেকেই তাদেরকে আলাদা করার পরিকল্পনা করে গেছি খুবই স্মুথভাবে। অজিহার যেন সবটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে।
সে যাকে এতগুলো দিন এত যত্নে রেখেছিল, তার জন্যে এত কিছু করেছিল, এই সবটাই কি তাহলে নিজের সংসার ভাঙার জন্যে? সে কি তাহলে দুধ দিয়ে কালসাপ পুষেছিল এতদিন? জেনি অজিহার ভালো মানসিকতার প্রতিদান এভাবে দিল। অজিহা যেন হারিয়ে যাচ্ছিল কোথাও। আবারও তিয়াশার গলার আওয়াজে নিজের ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। তিয়াশা বলে, তা ম্যাম এই শুরুটা কোথা থেকে হয়েছিল? জেনি একটা বাঁকা হাসি দিয়ে বলে, শুরুটা হয়েছিল স্টার শাইন ক্লাব থেকে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।